চেষ্টা করলাম। এখন এখন আপনি আপনি যখন বিল্ডিং যখন ডিজাইন করবেন এটা বিল্ডিং দেখে ডিজাইন নিতে করবেন এটা হয় দেখে নিতে যে হয় এই যে সাব এই কিলোওয়াট সাব সোলার কিলোর প্যানেল সোলার প্যানেল রাখার জন্য রাখার জন্য কি পরিমাণে অ্যাটলিস্ট কি জায়গার পরিমাণে আপনার প্রয়োজন জায়গার হবে। আপনার প্রয়োজন তো হবে। আপনি যদি তো মনে করেন আপনি যদি সোলার মনে প্যানেল করেন সোলার রাখবেন, প্যানেল সেখানে রাখবেন, সেখানে চলাচলের জায়গা রাখতে হবে, চলাচলের তার জায়গা রাখতে ফ্রেমিং হবে, তার করতে হবে, ফ্রেমিং কেবল করতে হবে, কানেকশন কেবল থাকতে হবে। কানেকশন থাকতে হবে। 7.5 7.5 আমি এই আমি জেনারেটর এই জেনারেটর সিলেকশন প্রসিজারে সিলেকশন প্রসিজারে কম্পোজিট পাওয়ার লোড কম্পিউটেড পাওয়ার 52 লোড কে করা 52 হয়। কে করা হয়। ইনস্টল করতে হবে ইনস্টল করতে হবে ক্যালকুলেশনের জন্য। ক্যালকুলেশনের জন্য। এরপরে যে আরেকটা যেটা এরপরে থাকে যে সেটাকে আরেকটা বলে যেটা থাকে সোলার সেটাকে বলে প্যানেলের সোলার ক্যাপাসিটি। প্যানেলের ক্যাপাসিটি। মানে এট মানে লিস্ট এটলিস্ট আপনাকে কোন আপনাকে কোন ক্যাপাসিটির সোলার ক্যাপাসিটির প্যানেল সোলার প্যানেল এখানে ইনস্টল এখানে করতে হবে। ইনস্টল করতে হবে। সোলার প্যানেল থেকে সোলার প্যানেল কতটুকু থেকে পাওয়ার আপনি কতটুকু পাওয়ার পাইতেছেন আপনি সেটা কিন্তু পাইতেছেন ভিন্ন সেটা ব্যাপার। কিন্তু ভিন্ন মনে ব্যাপার। রাখেন যে মনে সোলার রাখেন যে প্যানেলের কিন্তু সোলার প্যানেলের ক্যাপাসিটি কিন্তু 100% ক্যাপাসিটি না। 100% না। এটা ডিপেন্ড করে এটা আপনার ডিপেন্ড সোলার করে আপনার প্যানেলটা সোলার কোন প্যানেলটা কোম্পানির, কোন এটার কোম্পানির, ফ্যাব্রিকেশন এটার গুলা কেমন ফ্যাব্রিকেশন আছে। গুলা কেমন আছে। তার উপর ভিত্তি তার করে উপর ভিত্তি করে একটা সোলার একটা প্যানেল সোলার কতটুকু প্যানেল এনার্জি কতটুকু দিতে পারে এনার্জি দিতে এটা পারে কিন্তু এটা কিন্তু ডিফারেন্ট জিনিস। মানে ডিফারেন্ট আমাদের জিনিস। মানে সরকারি আমাদের নিয়ম অনুযায়ী সরকারি নিয়ম যে অনুযায়ী এট যে লিস্ট অ্যাটলিস্ট কত কতটুকু সোলার পাওয়ার আপনার ওই সিস্টেমের মধ্যে দিবেন প্যানেলগুলো লাগবে সেই সাইজিংটা বের করা। তার মানে ধরেন আমার যে লোডটা আছে সেই লোডের উপর ভিত্তি করে আমাকে দেখতে হয় যে সোলার পাওয়ার আমি কতটুকু প্রোডাকশনের জন্য চিন্তা করতেছি। সো আলটিমেটলি আগে যে নিয়মটা ছিল রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য টোটাল লোডে 3% লাগতো, বাট মেবি ডিসেম্বরের দিকে বা নভেম্বরের দিকে একটা রুল চেঞ্জ হয়েছে, যেটা আমি স্টিল আমাদের বিল্ডিং এ করি নাই, হয়তো সেটা আস্তে 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 চলে আসবে। সেই জন্য আমি আপনাদেরকে এটাই বলে দিচ্ছি যে যে লোডটা থাকবে তার 3% লোডটা সোলার প্যানেলের মধ্যে অ্যাটলিস্ট রাখার দরকার। সো আমাদের এখানে কত ছিল, 206 কিলোওয়াট, রাইট? 206 কিলোওয়াটে 3% কত হয়, মোটামুটি ধরেন আমার 6.18 কিলোওয়াট। সো আমি এইখানে ধরতে পারি 6.18 কিলোওয়াটের মতো লোড আমাকে সোলার প্যানেল দ্বারা প্রোডাকশনের কথা বলছে। সো লেট অ্যাজিউম সোলার পাওয়ার ক্যাপাসিটি আমি 6.81 আছে, তো আমি 7 কিলোওয়াট পিক চিন্তা করলাম। এখন আপনি যখন বিল্ডিং ডিজাইন করবেন এটা দেখে নিতে হয় যে এই 7 কিলোওয়াট সোলার প্যানেল রাখার জন্য অ্যাটলিস্ট কি পরিমাণে জায়গার আপনার প্রয়োজন হবে। তো আপনি যদি মনে করেন সোলার প্যানেল রাখবেন, সেখানে চলাচলের জায়গা রাখতে হবে, তার ফ্রেমিং করতে হবে, কেবল কানেকশন থাকতে হবে, কন্ট্রোল গিয়ার থাকতে হবে। তো সবকিছু বিবেচনা করে দেখা যায় যে একটা সোলার সিস্টেম যদি ইনস্টল করতে চান, প্রতি কিলোওয়াট সোলার প্যানেলের জন্য মোটামুটি আপনার 80 থেকে 100 স্কোয়ার ফিট জায়গা লাগে। হয়তো এখনকার মডার্ন টেকনোলজিতে এটা হয়তো 30 স্কোয়ার ফিটের মধ্যে আপনি কম্প্যাক্টলি করতে পারবেন, বাট রেসিডেন্সিয়াল বিল্ডিং এ যেহেতু মনে করেন ওই পরিমাণ মনিটরিং থাকে না, তো সেই জন্য মোটামুটি 80 থেকে 100 স্কোয়ার ফিটের মতো শ্যাডো ফ্রি এরিয়া রাখতে হয়। তো সেই হিসাবে আমাদের 7 কিলোটের জন্য গড়ে হয়তো আমার প্রায় 600 থেকে 650 স্কোয়ার ফিটের মতো জায়গা রাখতে হবে। তো আপনি এই যে প্ল্যানটা দেখছেন, এই প্ল্যানটা অ্যানালাইসিস করে দেখবেন যে আলটিমেটলি কোন জায়গাতে আপনি 650 স্কোয়ার ফিট জায়গা নিতে পারবেন। কারণ এখানে যেমন আর্কিটেকচারাল প্ল্যান আপ বলে আমরা বুঝতে পারতেছি না যে এখানে প্লাম্বিং এর জন্য পাইপ গুলা কোন দিক দিয়ে আসছে, বা মেকানিক্যাল যদি এসি থাকতো সেখানে পাইপ গুলা কোন দিক দিয়ে আসছে, সব জায়গায় কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। তো সেই জন্য আগে থেকে দেখে নেবেন যে কোন জায়গাতে আপনার জন্য সব দিক থেকে ভালো লেভেল থাকবে। তো এই তিনটা জিনিস আমাদেরকে সবার আগে করতে হয়, একটা হচ্ছে সাবস্টেশনের ক্যাপাসিটি, জেনারেটর ক্যাপাসিটি, একটা সোলার প্যানেলের ক্যাপাসিটি। তো এরপরে যখন আপনি কাজ করতে করতে অভিজ্ঞ হয়ে যাবেন তখন কিন্তু এটা দেখে বুঝে নিতে পারবেন যে আপনার হয়তো 250 কেভি বা 315 কেভির একটা সাবস্টেশন লাগবে। তো আপনি যদি 315 কেভি সাবস্টেশন মনে করেন আগে করেন, তো আপনি তো বলতে পারবেন যে এই সাবস্টেশন ডিজাইন করতে মোটামুটি আমার হয়তো 10 টাকা লাগে, এটার জন্য মনে করেন আমার হয়তো 5 টাকা লাগে, এটার জন্য আমার হয়তো 2 টাকা লাগে। তো আপনার কিন্তু বিল্ডিং এর কস্টিং অলরেডি বাইরে হয়ে গেছে, দেখছেন? এরপরে বাকি থাকলো কি, যে এই যে ভেতরের যে ওয়ারিং গুলো আমরা করি, যেমন ধর আমি একটা ফ্লোর বের করি, তো এইখানকার এই যে ওয়ারিং, যেমন আমরা লাইট ফ্যান বসাই, আমার কেবল কানেকশনটা না, তো এটাকে বলা হয় ইন্টারনাল ওয়ারিং। তো রেসিডেন্সিয়াল বিল্ডিং এর কস্টিংটা মোটামুটি 4 রকম হয়। একটা সাবস্টেশনের কস্টিং, যেটা আপনি এটা দেখে বলে দিতে পারবেন মুখে মুখে। জেনারেটরের কস্টিং সাইজ দেখে বলা যায় জেনারেটরের জন্য কত টাকা দাম পড়বে। এবং সোলার প্যানেলের কস্টিং, তো তিনটা অলরেডি আপনি জানেন। 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে ইন্টারনাল ইলেকট্রিফিকেশন। তো টিপিক্যালি আমাদের যে রেসিডেন্সিয়াল বিল্ডিং আমরা ডিজাইন করি, সেখানে প্রতি স্কোয়ার ফিটের জন্য গড়ে আপনার 250 টাকা থেকে শুরু করে 320 টাকার মতো খরচ হয় ইলেকট্রিক্যালের জন্য। তার মানে হচ্ছে যদি আপনার মনে করেন কোনো 10 তলা বিল্ডিং এরকম 22,000 স্কোয়ার ফিটের হয়, তো সেই বিল্ডিং এর ইন্টারনাল ইলেকট্রিফিকেশনের জন্য গড়ে যদি আপনি 280 টাকা করে ধরেন, তাহলে দেখা যাবে আপনার প্রায় 61 লাখ টাকা খরচ হবে। এই আপনার মনে করেন 61 লাখ টাকা আপনি এখানে ধরলেন, সাবস্টেশনের জন্য গড়ে হয়তো আপনার 22 লাখ টাকার মতো লাগবে। জেনারেটর যদি মনে করেন খুবই ইউকে ব্র্যান্ডের নেন, সেই ক্ষেত্রে হয়তো আরো 18 লাখ টাকা। আর সোলার প্যানেলের জন্য মনে করেন 6 লাখ টাকা, বা মনে করেন 5 লাখ টাকার মতো একটা ফিগার লাগতে পারে। তো সেই হিসাবে আপনার 1,05,00,000 টাকার মধ্যে কিন্তু কমপ্লিট প্যাকেজ শেষ। এখন মানুষজন বা যে ক্লায়েন্ট আছে, সে আপনার কাছে এটাই বেসিক্যালি চাচ্ছে যে এই 10 তলা বিল্ডিং ডিজাইন করার জন্য বা এই 10 তলা বিল্ডিং এর প্র্যাকটিক্যাল রান করি,
সেক্ষেত্রে ইলেকট্রিক্যালের জন্য আসলে আমি কত টাকা বাজেট ধরে রাখবো। তো তারপরে হচ্ছে আপনি লাইট ফ্যান বা হাবি জাবি জিনিসগুলো করবেন। তবে একদম শুরুর দিনে আপনার কাছে মানুষজন এইটাই জানতে চাইবে যে এই জিনিসটা বা এই ক্যালকুলেশন গুলো জানাটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, রাইট? তো আমি আশা করি অ্যাটলিস্ট এরপর থেকে কোনো বিল্ডিং যখন আপনার সামনে আসবে, আপনার সঠিক হোক বা না হোক, আপনি অ্যাটলিস্ট লোড ক্যালকুলেশনের পলিসিটা জানলেন, তারপরে দুই একটা কাজ করলে দেখবেন যে এটা আরো নিজের মতো করে মডিফাই আপনি করে নিতে পারবেন। ওকে। সো এরপরে আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে যখন আমাদের কাছে আর্কিটেকচারাল ড্রয়িং আসে, সো এই আর্কিটেকচারাল ড্রয়িংটাকে আমরা ইলেকট্রিক্যালে কিভাবে মানে বানাই নি, কনভার্ট করে নেই। যেমন ধরেন আমরা এই বিল্ডিংটা অলরেডি ইলেকট্রিক্যাল লাইট ফ্যান বসানোর জন্য তৈরি, দেখছেন এই যে এইটা। সো আমার কাছে আর্কিটেকচারাল প্ল্যান আসলে এরকম করে। তো এইটা আমার জন্য এখন প্রয়োজনীয় না, কারণ এখানে আর্কিটেকচারাল জিনিসটাকে প্রাধান্য দিয়েছে। আমি এখানকার কিছু ডিলিট করবো না, কিন্তু আমার দরকার এরকম একটা লেআউট, যাতে করে এটা এখানে আপনারা পাবেন। মেবি এখানে, সো এরকম একটা লেআউট, মেবি এটা। So, এই লেআউটটা আমার দরকার, যে এখানে আমার ইলেকট্রিক্যাল জিনিসগুলা বেশি প্রাধান্য পাবে। তো এইটা করার জন্য কি করতে হবে, আমি একটু বলে দিচ্ছি, একটু মনে রাখবেন। তো প্রথমত হচ্ছে আমি লেয়ারে যাব। তো আমি এভাবে রাখলাম, এই দেখেন আমার লেয়ার, এখানে ক্লিক করেন। তো এখানে আপনি লিস্ট পাবেন কতগুলো লেয়ার আছে। এই জিরো থেকে শুরু করে এই পুরোটা ধরবেন এইভাবে করে, স্কিপ টাইপের ধরবেন। এরপরে দেখেন কালার অপশন আছে, এই কালারে ক্লিক করবেন। তো করার পরে এইটা মোটামুটি সবগুলা দেশে ফলো করা হয়, আমাদের দেশেও বা সারা দুনিয়াতেই, যে ইলেকট্রিক্যাল করার জন্য অন্যান্য যে লেয়ার গুলো থাকে সেগুলোকে আপনি 8 নাম্বার কালার অথবা 9 নাম্বার কালার দ্বারা রিপ্লেস করে দিবেন। 8 আর 9, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 9। তো মোটামুটি আমাদের দেশে আমরা বেশিরভাগ সময় 8 নাম্বার কালারটা ইউজ করে থাকি। এটা বিভিন্ন মেকার প্রজেক্টে ওরা 8 নাম্বার কালারটা টিপিক্যালি ব্যবহার করে থাকে বেশি। তো ধর আমি এই 8-এ সিলেক্ট করলাম, সবগুলা আমার 8 নাম্বার কালার দ্বারা সিলেক্ট হয়ে গেছে। এরপর আমি যেটা করবো, এটা ডিলিট করে দিচ্ছি, এটা আমার দরকার নাই। এই পুরোটাকে আমি আপনার করে ধরলাম, এই যে দেখেন পুরোটা সিলেক্ট করলাম। এখানে যে আমি সব বাইলেয়ার করে দেবো, দেখেন যে বাইলেয়ার, এটা বাইলেয়ার করে দিলাম। এটা বাইলেয়ার থাকবে, এটা বাইলেয়ার। আর এইখানে আমি কিছু চেঞ্জ করবো না, কারণ এক একটা লাইন এক এক প্যাটার্নের, কোনটা মনে করেন একদম সলিড লাইন, কোনটা আমার ডট ডট, কোনটা জিগ জ্যাগ। তো এই জন্য আমি এগুলো চেঞ্জ করবো না। তো উপরে দুটো বাইলেয়ার থাকবে, এটা বাইলেয়ার থাকবে। তো এরপর আমি আবার এই লেয়ারের এখানে যাই। এরপরে দেখেন এটা লাইন ওয়েট, লাইন ওয়েট কি বোঝায়, কোন লাইন অনেক বেশি মোটা বানাইছে, কোন লাইন অনেক বেশি চিকন বানাইছে। তো আমি এটা আমার মতো করে ডিফাইন করব। এটা আর্কিটেকচারাল ডেফিনেশন আমার দরকার নাই। যেমন দেখেন এই লাইনটা খুব মোটা, এইটা অনেক মোটা, এইটা আবার অনেক চিকন, এই ওয়াল গুলো অনেক মোটা আছে না। তো এইটা হতে ওদের প্রিন্টিং এ ভালো হয়েছে, বাট আমার জন্য এর কাজ নাও করতে পারে, বাট আমরা আমাদের মধ্যে করে ঠিক করে নেব। তো আমি এখন এই জায়গায় যাই, আবার পুরোটা সিলেক্ট করি। করার পরে রেসিডেন্সিয়াল বিল্ডিং এ আপনি যদি প্রিন্টিং নিয়ে মানে একটু ট্রায়াল এন্ড এরর করেন, দেখবেন যে মোটামুটি আর্কিটেকচারাল লেয়ার গুলাকে 0.9, 0.009-এ চেঞ্জ করে নিলে ভালো রেজাল্ট পাওয়া যায়। বাট এটা সবার জন্য একই রকম ভাবে ওয়ার্ক করবে কিন্তু তার কোনো মানে নেই, কোনো বিল্ডিং ছোট হয়, কোনো বিল্ডিং অনেক বেশি বড় হয়। তো সেই হিসেবে মনে রাখবেন যে 0.05 থেকে শুরু করে 0.09 এর মধ্যে রাখাটাই ভালো। মানে অনেকে 0.00 করে দেয়, যখন আপনি অনেক বড় বিল্ডিং করবেন, কমার্শিয়াল বিল্ডিং, সেক্ষেত্রে 0.00 করে দেন। কিন্তু রেসিডেন্সিয়াল বিল্ডিং যদি হয় সেক্ষেত্রে মেবি 0.00 করলে প্রিন্টিং এ খুবই ঝাপসা আসবে, যেটা মেবি দেখতে সুন্দর লাগবে না। তবে 0.009 করে দিচ্ছি সবগুলা। তো দেখেন আমার এখন এই জিনিসগুলো বেশ চিকন হয়ে গেছে, দেখছেন এই যে। সো এখন কিন্তু অত মোটা কোনো কিছু নাই। সো এইটা কিন্তু আমাদের জন্য খুব দরকার ছিল, যে একটা লেভেলের মধ্যে আনা। ওকে। সো এরপরে দেখেন কিছু জিনিস আমরা স্টিল ঠিক করতে পারি নাই। এটা কালার লাগতেছে, এটা কালার লাগতেছে, কারণ এটা ব্লক ভাঙতে হবে এখন। গত ক্লাসে ব্লক করে দেখাইছিলাম না, এই ব্লকটা ভাঙতে হবে এখন আমাদেরকে। এইখানে আমি ডাবল ক্লিক করব, তারপরে দেখেন ওকে আসবে। এরপর আমি পুরোটা সিলেক্ট করলাম, এই যে সিলেক্ট করলাম। এরপর আমি হোমে যাব, হোম থেকে যাই আমি এখানে চয়েস করলাম বাই লেয়ার, এইটা আমার বাই লেয়ার, বাই লেয়ার। এখন আমি ক্লোজ করে দেবো, এই দেখেন ক্লোজ। তারপরে সেভ করে দিবেন। এখন এই শুরুতে একটু সময় লাগবে, বাট এই কাজটা আপনি করলে দেখবেন যে আপনার ড্রয়িং বাকি যে কোনো লোকের থেকে ভালো হবে দেখতে। সো এরপর আমি আবার এখানে ডাবল ক্লিক করি, এটা কমোড। সো এখানে ওকে আসবে। তারপরে আমি পুরোটা কেমনে করে ধরবো, তারপরে আবার আমি হোমে যাব, হোম থেকে আমি চয়েস করবো হচ্ছে বাই লেয়ার, এইটা আমার বাই লেয়ার, এটা বাই লেয়ার। এরপর ক্লোজ করে দিব, তারপরে সেভ করে দেবো, দেখেন সেটা হয়ে গেছে। এইটা আমার বেসিন, বেসিনের জন্য আমি একই কাজ করবো, ডাবল এ ওকে। তারপরে এই পুরোটা আমি ধরলাম, হোমে গেলাম, এখানে বাই লেয়ার, এটা বাই লেয়ার অলরেডি আছে, ক্লোজ করে দেন।
ঠিক আছে? তো অনেক অফিস থাকে যেখানে মনে করেন একটা নির্দিষ্ট লেয়ারে ওরা কাজ করে। তো ওই কাজগুলা যখন আপনি ইলেকট্রিক্যাল কনভার্ট করবেন আপনার জন্য পরিশ্রমটা কম হবে। আর যারা মনে করেন নতুন আর্কিটেক্ট বা অনেক জায়গা থেকে কপি পেস্ট করে কাজ করতে অভ্যস্ত, তো তাদের ফাইলে যখন কাজ করবেন বিরক্ত হয়ে যাবেন। এই জিনিসগুলা হয়তো দেখতে একটু এলোমেলো লাগে বা লেয়ারটা ঠিক থাকে না, বাট যেভাবে থাকুন না কেন আপনি আপনার মধ্যে সাজায় নেবেন। ওকে, এখন দেখেন এইটা রেড আছে কলামটা, কারণ কলামটাও ব্লক আকারে আছে। যেমন আমি একটা কলামে ক্লিক করলে সব সিলেক্ট হয়ে গেছে, দেখছেন এই সব সিলেক্ট হয়ে গেছে। তো আমি এটাকেও ঠিক করবো, এখানে ডাবল ক্লিক করি, আমি এখন ওকেতে ক্লিক করি। এই আমার সবগুলা কলাম যে আর্কিটেকচারাল ডিপার্টমেন্ট ওরা মনে করেন ব্লক করে দিচ্ছে যাতে স্ট্রাকচারাল কাজে সুবিধা হয়। সো আমি পুরোটাকে এমনি করে ধরলাম। এরপরে আমি এখানে যে আবার বাই লেয়ার করে নিই, এটা বাই লেয়ার করে নিই, তারপরে ক্লোজ করে দেন, সেভ দিয়ে দেন। So দেখেন আমার সবগুলা এখন মোটামুটি একটা নির্দিষ্ট লেভেলে চলে আসছে। এরপরে যেটা আমরা তাকাবো, ফার্স্ট এটা আমি ডিলিট করে দিচ্ছি, এটা আমার দরকার নেই এখন। এই দেখেন টেক্সট গুলোর দিকে আমরা একটু মনোযোগ দিই। টেক্সট, এখন এত বড় টেক্সট আপনি কি করবেন? এই যে পুরো টেক্সটটা এতখানি জায়গা মিলে আপনার দরকার নেই, কারণ আপনি এখানে ফ্যান বসবে, লাইট বসবে, সো এই টেক্সটেই তো মনে করেন আপনার পুরো জায়গা ভরে যাইতেছে। তো এই টেক্সট এক্স্যাক্টলি কতটুকু বড় হবে বা ছোট হবে এইটা ডিপেন্ড করে এটা কোন কত স্কেলে আপনি কাজ করছেন। তো স্কেলটা আমি আজকে পড়াবো না, বাট আমি সিস্টেমটা বলে দিচ্ছি। যদি আপনার স্কেলটা মনে করেন 100 হয়, মানে 100 বলতে বোঝানো হয় যে ধরেন আমার এই যে রুমটা এখান থেকে এই পর্যন্ত আমার মাপ কত আছে, 3750 মিলিমিটার। তো তার মানে হচ্ছে 3.750 ইন্টু 3.28। তো এই রুমটা আছে 12 ফিট। তো এই পুরা বিল্ডিংটাই আপনি পিন দিবেন মাত্র 1 ফিট কাগজের মধ্যে, তাই না? সেইখানে এই রুমটা আছে 12 ফিট, তো আটাবেন কিভাবে? ডেফিনেটলি গ্রাফ পেপারের মতো করে আমাদেরকে স্কেলিং করে নিতে হবে। যে আমি ধরে নিলাম যে আমার কাগজের 1 ফিট সমান হইতো 100 ফিটের সমান লম্বা, তো এই হিসাব করে আমাদেরকে করতে হয়। তো এইটাকেই স্কেলিং গুলা করা হয়। তো আপনি যদি মনে করেন এটা চিন্তা করেন যে আপনার কাগজের 1 ফিট সমান অটোক্যাডে আপনার 100 ফিট, সেই হিসাবে এই যে টেক্সটটা আছে এই টেক্সটটা হবে তার ডাবল। তার মানে এই টেক্সটটা তখন 100-র পরিবর্তে 200 মিলিমিটারে হবে। তো 200 মিলিমিটার মানে কত বলেন তো? 200 মিলিমিটার মানে হচ্ছে 8 ইঞ্চি। তো রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলাতে যে টেক্সট গুলো আমরা ইউজ করে থাকি সেটা মোটামুটি 5 ইঞ্চি থেকে শুরু করে 6 ইঞ্চির মধ্যে রাখলে আপনার ড্রয়িংটা প্রিন্ট করলে সুন্দর লাগবে। সো আমার এই টেক্সটটা দেখেন কতটুকু আছে, আমি যেখানে ক্লিক করি এটা আছে আমার 200 mm। তো 200 আমার দরকার নাই, আমার দরকার সর্বোচ্চ 5 ইঞ্চি বা 6 ইঞ্চি। তো 6 ইঞ্চি মানে কত? 25 ইন্টু 6 মানে 150। দেখেন আমি 150-তে ক্লিক করলাম, এই যে 150, দেখছেন ছোট হয়ে গেছে। এখন এই টেক্সটের নিচে আমি এটা রাখবো না, কারণ আমি এটার জন্য আলাদা ড্রয়িং জমা দিব, যেখানে আমি এটা এভাবে লিখে দেবো। দেখেন এই যে মেবি এই জায়গার মধ্যে আপনাদেরকে দেখাই। এই যে মনে করেন আমার একটা ফ্যান আছে, এই ফ্যান থেকে পার্শ্ববর্তী ওয়ালের ডিসটেন্স কত, এইটা দেখানোর জন্য আমরা অন্য একটা ড্রয়িং জমা দিব। এই যে এইভাবে করে আমরা ড্রয়িং গুলো শো করে দিব। তো এই জন্য এই রুমের মধ্যে আমাকে আলাদা একটা দরকার নাই যে আমি এখানে আমি কতটুকু জায়গা রাখতেছি, এই যে এইটা। তবে আপনি চাইলে রাখতে পারেন, বাট আমি আমার ড্রয়িং এ নর্মালি এই জিনিসটা অ্যাভয়েড করি, এটা আমার দরকার নেই, এটা বাদ। ইটস বেডরুম থাকলো। এখন দেখেন এই বেডরুমটা আপনি ঠিক করলেন, এখানে রান্নাঘর আছে, আবার কত কিছু জায়গা আছে, তো সবগুলো এমনি করে ঠিক করতে গেলে আপনার অনেক সময় লাগবে। তার পরিবর্তে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে কোনো টেক্সট সিলেক্ট করেন, এই যে সিলেক্ট করলাম, এরপরে মাউস রাইট রাইট বাটনে ক্লিক করেন, রাইট, এখানে পাবেন সিলেক্ট সিমিলার। এই যে তো আপনার যতগুলা টেক্সট আছে সবগুলা দেখেন সিলেক্ট হয়ে গেছে, দেখছেন এই যে সব টেক্সট সিলেক্ট হয়ে গেছে। এখন সবগুলো টেক্সটকে আপনি 125 করে দেন, 150 করে দেন। ধর আমি এই যে টেক্সটের হাইট পাইলাম, এখানে ক্লিক করে 125 করে দিলাম, এই যে দেখেন 125, সবগুলা টেক্সট আমার ছোট হয়ে গেছে। তো এইটা কিন্তু খুবই ইফেক্টিভ একটা ফাংশন, যে একই রকম জিনিস আপনি একবারে সিলেক্ট করে ফেলতে পারছেন। এখন মনে করেন আমি এই যে এখানে যাব, বেলকনির এখানেও আমি এটা ডিলিট করে দিই, এই যে, তো ডিলিট করে দিলাম। তো এরকম করে আপনাকে রুমটা সাজানো নিতে হবে। তো এটা সাজানোর পরে আমরা এরকম একটা ফিগার পাবো, দেখেন এই যে এরকম একটা ফিগার পাবো, যে আমি এখানে অলরেডি সাজায় রাখছি এই জায়গার মধ্যে, দেখছেন এই যে সাজায় রাখছি। এখন আমি যদি এটা প্রিন্ট করতাম, এই যে যে আর্কিটেকচারাল ড্রয়িংটা একটু আগে আমি দেখাইছিলাম, আমি যদি একটা রিডও করি তাহলে তো আপনারা ভালো করে বুঝবেন যে ডিফারেন্স আমরা কি কি করছি। একটু হয়তো সময় লাগবে রিডও করতে। দেখেন আমি এরকম একটা ফাইলের উপরে যদি সরাসরি লাইট পেন গুলো বসাইতাম মেবি সুন্দর লাগতো না দেখতে। আমি জাস্ট তারপর একটু নিয়ে যাই। তো যে কোনো প্ল্যান থেকে অন্য কোনো প্ল্যানে যখন আপনি কোনো কিছু কপি করবেন সিম্পলি এমনি করে ধরবেন,
এইটা আমি ক্লিক করলাম, জাস্ট সিম্পলি ধরলাম, কন্ট্রোল সি দেন বা সিপিইউ দিতে পারেন, যেটা আপনি কমফোর্ট ফিল করেন। তারপরে এটাকে জাস্ট সিম্পলি কপি করে এখানে নিয়ে যান। এই যে আমি ধরেন এখানে ছিলাম, এখান থেকে আমি এই জায়গার মধ্যে নিয়ে চলে আসলাম, আমি জাস্ট পেস্ট করে দেবো। এই যে দেখেন, পেস্ট করলে আমার এই জিনিসগুলো চলে আসবে। হ্যাঁ, এই যে আমি এইভাবে করে যদি লাইট গুলা বসাই, এরপর যদি কোনো পিন করতে যাই, দেখেন দেখতে কেমন লাগে। তো আমি এটাকে পিন করার মতো করে একটু দেখি যে কেমন লাগে দেখতে। অল্প একটু জায়গায় নেই, দেখেন এই জিনিসগুলো কিন্তু আপনার দেখা দিতে ঠিক আছে, বাট চারপাশটা কিন্তু অনেক ফুটছে। এই কলামটা অনেক বেশি মোটা আকারে আসছে, এই যে ক্যাবিনেটটা অনেক বেশি মোটা আকারে আসছে, এই বেডরুমটা কিন্তু অনেক বেশি মোটা আকারে আসছে। তো এইটা যদি আপনি ওয়ারিং এর মধ্যে করেন, দেখতে কিন্তু সুন্দর লাগবে না। তো সেই জন্য করতে হয় কি, যে এই জিনিসগুলো ঝাপসা করে দিতে হয় বা ভিজিবিলিটি কমায় দিতে হয়। তো এই ভিজিবিলিটি কমানোর জন্যই আমরা এত সময় পর্যন্ত আমাদের ড্রয়িংটাকে একটু গোছায় নিলাম। তো গোছানোর পরে আমাদের এই সিস্টেমে আসছে। এখন যদি আমরা এটাকে পিন করি, দেখবেন যে বাকি সব জিনিসকে আপনি হাইড করে দিয়ে ইলেকট্রিক্যাল পার্টটাকে আপনার অনেক বেশি ফোকাস করে দিচ্ছেন। তো এই জিনিসগুলো ড্রয়িংটা পড়তে কন্ট্রাক্টর সুবিধা হয়, বা আপনার ড্রয়িংটা পিডিএফ করে দেখতে অনেক বেশি ইজি লাগে। তো আমি এটাকে নিয়ে এই পর্যন্ত আনি। হ্যাঁ, দেখেন, তো এই জায়গাতে পুরোটাই হচ্ছে আমার ইলেকট্রিক্যাল পার্ট, পুরোটাই আমার ইলেকট্রিক্যাল। অন্যান্য কিছু আমি ডিলিট করি নাই, বাট এগুলো কিন্তু ভিজিবিলিটি অনেক কম। তো এই জন্য এই ড্রয়িং গুলা কিন্তু দেখতে অনেক ভালো লাগে, রাইট? তো এই জন্য আপনারা যে কোনো কাজ করবেন, যে আর্কিটেকচারাল ড্রয়িংটাকে ইলেকট্রিক্যালে কনভার্ট করে নেন, তারপরে হচ্ছে আপনি এখানে ইলেকট্রিক্যাল ফিচার গুলো বসান, তাহলে দেখবেন যে ড্রয়িংটা দেখতে ভালো লাগবে। ওকে, সো এরপরে আমরা যেটা করার চেষ্টা করবো সেটা হচ্ছে যে একটা বিল্ডিং ডিজাইন করার জন্য টিপিক্যালি যে ডিজাইন গুলো লাগে, যেটা আপনার না হলেই না, তার একটা লিস্ট, যেটা আমি অলরেডি দিয়ে দিয়েছি। বাট আমি আজকে আবার বলে দিচ্ছি যে এই লিস্টগুলো কিভাবে ইফেক্টিভলি ইউজ করতে হয়। ধরেন আমি আর মেবি এটা ফার্স্ট ক্লাসের মধ্যে থাকার কথা, ডিজাইনের নোটস, আমি এটা ওপেন করি। এটা খেয়াল করেন যে আমি আপনাদেরকে যে লিস্টটা দিয়েছিলাম লিজেন্ডের, এখানে বর্ণনা দেওয়া আছে। এই যে এটা বর্ণনা দেওয়া আছে যে এইগুলা যে আমরা কি মিন করতেছি। যেমন ধরেন আমি হয়তো আপনাকে বললাম যে এইটা আপনার একটা প্ল্যানে বসছে। হ্যাঁ, ধরেন আমি এই এই জায়গার মধ্যে যাই, হয়তো আমি আপনাকে বললাম যে এইটা আপনার এইখানকার বসছে। এখন আপনি তো জানেন না যে এই লাইটটা কি, বা যে কন্ট্রাক্টর আছে তো বুঝতেছে না এটা লাইট নাকি অন্য কোনো কিছু। তো এইটা বোঝানোর জন্যই আমাদেরকে এরকম একটা ড্রয়িং জমা দিতে হয়। তো এর মধ্যে উল্লেখ করা থাকে যে এই সিম্বল গুলো আসলে কি মিন করতেছে। দেখেন এখানে যেমন বলা আছে যে এই সিম্বল দিয়ে মিন করা আছে যে এলইডি 1 × 15 ওয়াট লাইট, ব্রাকেট লাইট, মানে যেগুলাকে লাইট বাল্ব বলা হয়। আবার মনে করেন এই জায়গার মধ্যে কি লেখা আছে, সিএইচ, যে এলইডি 100 ওয়াটের স্যান্ডেলিয়া লাইট। আবার মনে করেন এখানে বলে দেওয়া আছে যে এটা হচ্ছে আমার এলইডি 6 ওয়াটের স্পট লাইট ফর বাথরুম। ওকে, এখন এই লাইটটা আপনি মনে করেন এখানে একটা ডেজিগনেশন দিয়েছেন অনেক বড় করে, তো এত বড় ডেজিগনেশন তো আর মনে করেন প্রত্যেক জায়গায় ইউজ করা যায় না। তো সেই জন্য কি এগুলোকে কিছু শর্ট নামে ডাকা হয়। কিন্তু ধরেন আমাদের অফিসে বলা হয় যে এই টাইপের লাইট গুলাকে আমরা স্পট লাইট বা এসপি নামে ডেকে থাকি। আবার যদি আমার এই স্যান্ডেলিয়ার গুলো থাকে, এগুলোকে আমরা বলি সিএইচ টাইপের লাইট। এখন আপনি যখন ডিজাইন করবেন নিজের মধ্যে করে ঠিক করে নেবেন যে কোন লাইটকে কি নামে আপনি ডাকবেন। এখন এইটা আমাদের কাছে কেন ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন অটোক্যাডকে বলবো, অটোক্যাড আমাকে সিম্পলি বলে দিবে যে এই লাইটটা এক্স্যাক্টলি বিএইচ আকারে আমার প্রজেক্টের 20 বার আসছে। তো এই জিনিসটাকে কিন্তু আমরা এক্সেল ফাইলে নিয়ে যাব। তো এক্সেল ফাইল নিয়ে যাব এই কারণে যে আমার তখন বিএকিউ করতে হবে, কস্টিং করতে হবে। তো এ কারণে আপনি যখন কোনো প্রজেক্ট করবেন, তখন প্রত্যেকটা ফিচারকে অবশ্যই একটা নির্দিষ্ট নামে আপনাকে ডিজিগনেট করতে হবে, এবং সেই নামটা ব্লক আকারে আপনাকে ঠিক করে নিতে হবে। না হলে কিন্তু এক্সেল ফাইলটা বলি বা অটোমেটিক্যালি বিএকিউ গুলা বলি এই জিনিসগুলো কিন্তু কাজ করবে না, রাইট? তো আমরা যে জিনিসগুলো দিয়ে দিয়েছি সেখানে এখানে ইলাবোরেট করে দিয়েছি যে প্রত্যেকটা ফিচার আসলে কি মিন করে। ওকে, এই জায়গার মধ্যে যেটা পাবেন সেটা হচ্ছে যে টিপিক্যালি এক একটা ফিক্সার ফ্লোর লেভেল থেকে কতটুকু উপরে বসে। ফ্লোর লেভেল মানে মনে করেন তো বুঝতেই পারতেছেন যে আমার যে ফ্লোরটা আছে সেখান থেকে আমার ফ্যান, আমার লাইট, তারপরে আমার এসি, তারপরে মনে করেন আমার ডিশ অ্যান্টেনা, এই জিনিসগুলো কতটুকু উপরের দিকে বসে। তো যেমন ধর আমি যদি এখানে বলি সুইচ অর ফ্যান রেগুলেটর, যদি মনে করেন আপনার রেসিডেন্সিয়াল বিল্ডিং হয়, তাহলে অ্যাজ পার বিএনবি অনুযায়ী ফ্লোর লেভেল থেকে 1220 মিলিমিটার উপরে বসে। 1220 মিলিমিটার মানে মোটামুটি ধরেন আপনার 48 ফিটের মতো, তো 48 ইঞ্চির মতো। আর যদি কমার্শিয়াল বিল্ডিং হয়, তো কমার্শিয়াল বিল্ডিং এর জন্য এটা মোটামুটি 1300 উপরে বসে, মানে 52 ইঞ্চির মতো। তো এই জিনিসগুলা আমাদেরকে দিতে হয়, যেটা করে কন্ট্রাক্টর যখন কাজ করে ওর জন্য ফিজিক্যালি এই জিনিসগুলা বসাইতে অনেক বেশি ইজি হয়। যেমন ধরেন আমরা যদি এই প্ল্যানের দিকে আমরা তাকাই,
এই প্ল্যান আপনি সর্বোচ্চ কি দেখতে পারবেন, যে এই লাইটটা আমার রুমের কোন জায়গায় বসছে, মানে প্লেসমেন্টটা বসছে। এই যে সুইচ বোর্ডটা ওয়ালে বসছে, এখন কেউ যদি জিজ্ঞাসা করে যে একটা ওয়াল তো ভাই 10 ফিট হয়, এই 10 ফিট ওয়ালের সুইচ বোর্ডটা আমার ফ্লোর লেভেল থেকে কত ফিট উপরে বসবে। সো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে জানতে হবে যে নর্মালি এটা কত ফিট উপরে বসে। তো আমাদের বিএনবিসি নিয়ম অনুযায়ী রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য 1220 মিলিমিটার উপরে বা 48 ইঞ্চি উপরে এটা আমার বসতে পারে। তো এই জায়গাতে আপনি সেই লিস্টটা পাবেন, যে জায়গার মধ্যে আমরা বলে দিচ্ছি যে প্রত্যেকটা ফিক্সার কত ফিট বা কত ইঞ্চি উপরের দিকে বসে। এখন এই জিনিসটা কি, এইটা একটা মানে হাউ টু সে, যে যদি মনে করেন একটা প্রজেক্টে কন্ট্রাক্টর আপনাকে ধরতে চাই, বা কন্ট্রাক্টর যদি আপনার কাছে কোনো ধরনের কোয়ারিজ করে যে স্যার এইটা একটু ঠিক করে দেন বা আমি বুঝতে পারতেছি না, সেক্ষেত্রে সে এইটা নিয়ে আপনাকে ধরবে। এটা আসলে কি মিন করে, যেমন ধরেন আমি এখানে একটা প্ল্যান করেছি, রাইট? সো এই প্ল্যানে এইটা আমার ডিবি বোর্ড, এইটা আমার সুইচ বোর্ড আছে। এখন আমি আপনাদেরকে বলেছি কি গত ক্লাসে, যে এই ডিবি বোর্ড থেকে সুইচ বোর্ডে যাইতে আমার মনে করেন হয়তো একটু মোটা তার লাগে বা একটু চিকন তার লাগে, মানে কোনো না কোনো একটা তার আমার প্রয়োজন হইতেছে। এখন তারগুলো আমরা কিভাবে নেওয়ার কথা বলছিলাম, কনসিল করে নেওয়ার জন্য বলছিলাম। এখন কনসিল যদি করতে চান, সেক্ষেত্রে ডেফিনেটলি ইউ জাস্ট নিড এ পিভিসি পাইপ অর জিআই পাইপ। তো নর্মালি রেসিডেন্সিয়াল বিল্ডিং এ কেউ জিআই পাইপ ব্যবহার করবে না, কোনো কিছু ভারী হয়, কস্টলি হয়, তার জন্য আমরা পিভিসি ব্যবহার করেছি। And প্রশ্ন হচ্ছে, এই পিভিসি পাইপটা এক্স্যাক্টলি কত মিলিমিটার ডায়ার পিভিসি পাইপ হবে? প্রথমত হচ্ছে এটা একটা ব্যাপার, দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যদি আপনি মিলিমিটার সিলেক্ট করতে পারেন যে আমার এই পাইপটা হয়তো 1 টাকা মোটা হবে। সেকেন্ড প্রশ্ন হচ্ছে এই পরিমাণ পাইপের মধ্য দিয়ে এক্স্যাক্টলি আপনি কোন সাইজের কতগুলো কেবল নিতে পারবেন। তো এটা হচ্ছে সেই লিস্ট, যে আমরা টিপিক্যালি যে পিভিসি পাইপগুলো ব্যবহার করে থাকি, এখানে বেশি লিস্ট গুলো পাবেন যে 20 মিলিমিটার, 25 মিলিমিটার, 32 মিলিমিটার, 38 মিলিমিটার, 50 মিলিমিটার। 20 মিলিমিটার মানে হচ্ছে 3/4 ইঞ্চি, 25 মিলিমিটার মানে 1 ইঞ্চি পাইপ। তো তার মানে এইটা আমার 2 ইঞ্চির পাইপ, এইটা আমার হচ্ছে 2 ইঞ্চির একটু মোটা পাইপ। আর এই জায়গাতে বলা আছে যে আমার তারগুলা ঠিক কতটুকু মোটা হবে, মানে আমার 1.5 মিলিমিটার স্কোয়ার তার, নাকি 2.5, নাকি 4, নাকি 6, নাকি 10, নাকি 6, নাকি 25। তো এইটা আমরা কই থেকে পাইছি, এটা বিএনবি থেকে নেওয়া, যেখান থেকে আমরা এটা অটোক্যাডে নিয়ে আসছি। আমি একটু দেখাই দিই, রেফারেন্স থাকে আপনাদের জন্য। সো মেবি বিএনবিসিটা কই আছে, ওপেন করে নেই। তো এইটা আপনার অবশ্যই ড্রয়িং এর মধ্যে রাখতে হবে। আর হাউ টু সে, যে আচ্ছা আমি এটা ওপেন করার পরে বলি, তাহলে মেবি ভালো করে বুঝতে পারবে। এটা মেবি আমার 2372 নম্বর পেজে হয়তো থাকার কথা, হ্যাঁ। তো এটা একটু খেয়াল করে দেখেন, এইটা আমাদের আছে মেটাল কন্ডিউটের জন্য, এইটা আমার দরকার নাই, মেটাল কন্ডিউট না, আমার দরকার পিভিসি কন্ডিউট, এই যে। তো এই পিভিসি কন্ডিউটের জন্য আমরা যদি দেখি, এটা বলে দেওয়া আছে, দেখছেন এই যে। তো 50 RMM পর্যন্ত কেবলের কথা বলা আছে, যে 50 RMM এর কেবল আপনি 51 মিলিমিটারের পাইপের মধ্যে দিয়ে 3টা নিতে পারবেন। কিন্তু আমাদের কিছু প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট চিন্তা করতে হয়, যেমন ধরেন একটা ছাদ রেসিডেন্সিয়াল বিল্ডিং এ 5 ইঞ্চির বেশি থিকনেস হয় না, মানে ছাদের যেটা থিকনেসই তো বলে, থিকনেসের বাংলা কি এই মানে হাউ টু সে থিকনেসই বলি। সো এই 5 ইঞ্চি থিকনেসের মধ্যে যদি মনে করেন আপনার পাইপে হয় 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চির, সেই ছাদের কিন্তু কিছু থাকে না। তো সেই জন্য অ্যাকর্ডিং টু পিডব্লিউডি গাইডলাইন, মানে পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টের যে গাইডলাইনটা আছে, সেখানে 16 মিলিমিটার পর্যন্ত কেবলটাকে কনসিল করার অনুমতি দেয়, এই যে দেখেন। সেই হিসাবে এই কেবল গুলো যদি আপনি প্রজেক্ট ইউজ করতে হয়, কেবল ট্রে ইউজ করতে হবে অথবা সারফেস ওয়ারিং করতে হবে, রাইট? সো এই 1.5, 2.5, 4, 6, 10 এবং 16 এই কেবল গুলাই মোটামুটি আমরা কনসিল করতে পারি। আর রেসিডেন্সিয়াল বিল্ডিং এর 16 RMM এর বেশি কোনো কেবল কোনো ফ্ল্যাটের জন্য বা লিফটের জন্য লাগে না। সো এইটা 16-র মধ্যে মোটামুটি হয়ে যাবে। তো সেই হিসাবে আপনি যে কেবলটা ইউজ করবেন দেখে নেবেন যে এই কেবলটা যদি কনসিল করতে চাই, তাহলে আমার যে পাইপটা দিয়েছে সেই পাইপের মধ্যে আমি কয়টা নিতে পারবো। তো টিপিক্যালি আপনার যেগুলো সুইচ বোর্ড আছে, সুইচ বোর্ড থেকে আমার লাইটে বা ফ্যানে যাওয়ার জন্য যে পাইপটি ইউজ করতে হয়, সেটা হয় আপনার 3/4 ইঞ্চের কন্ডিউট বা 3/4 ইঞ্চের পাইপ। সেই হিসাবে আপনি 1.5 RMM এর 6টা কেবল নিতে পারবেন, ম্যাক্সিমাম 6টা, রাইট? সো এইটা আপনি যখন ড্রয়িং গুলা করবেন, ড্রয়িং এর মধ্যে এই 3-4 শীট থাকতেই হবে। একটা হচ্ছে আপনার প্রত্যেকটা ফিক্সারের টিপিক্যাল হাইট কত, এই কন্ডিউট গুলার মধ্য দিয়ে আপনি কতগুলা পাইপ নিবেন, এবং যে ফিক্সার গুলো ব্যবহার করছেন সেই ফিক্সার গুলোর ডিটেলস আপনি এখানে উল্লেখ করে দিবেন। তো অনেক সময় আপনি দেখবেন যে এই জিনিসগুলো যখন আপনি দিবেন, কন্ট্রাক্টর যদি তার মতো করে কিছু এলোমেলো করতেও চায়, সে অ্যাটলিস্ট এখান থেকে বুঝতে পারবে যে না, মেবি আমার ডিজাইনার এমনি করে চাইছে, সো আমাকে এই অনুযায়ী ঠিকঠাক করে দিতে হবে। ওকে। তো এটা হচ্ছে আমাদের মানে প্রিলিমিনারি চিন্তা ভাবনা কোন একটা বিল্ডিং এর ইলেকট্রিক্যাল ডিজাইন করার আগে।
এখন যেটা আমরা জানবো যে আমরা এত সময় তো গাইডলাইন গুলো দেখছি, এখন প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট থেকে কিছু করার চেষ্টা করি। ধরুন আমি এই রুমটা নিয়ে এখন চিন্তা ভাবনা করতেছি যে এই রুমে আমার কয়টা লাইট ফ্যান বসতে পারে, আমি ডিলিট করে দিয়ে গেলাম, হ্যাঁ। তো তারপর আমরা দেখি যে আমরা ডিজাইন করে এটা করতে পারি কিনা। এটা আমি সরাই দিই, হ্যাঁ, মুভ করে রেখে দিই এখানে। সো আমি গ্রাউন্ড ফ্লোরে আসবো, বাট তার আগে ইন্ডিভিজুয়াল ফ্ল্যাট গুলোর দিকে তাকাই। দেখেন এটা হচ্ছে একটা বেডরুম। তো বেডরুমে আমি এইদিকে ঢুকতেছি, এই যে এদিকে যাইতেছি, সো এটা আমার ডোর। সো ডোরটা আমার ওপেন হইতেছে এদিক দিয়ে, মানে আপনার এইখান থেকে দরজা সরাই আপনি এই পর্যন্ত আনতেছেন। সো যদি আমি ওয়াল গুলা মাপি, এই ওয়ালটা আমার একদিকে কত আছে, 3.7 মিটার, আর এদিকে আমার কত আছে, 3.6 মিটার। এখন এই জায়গার মধ্যে কটা ফ্যান বসে তার একটা গাইডলাইন আমাদের বিএনবিসি বলছে, আমরা একটু দেখে আসার চেষ্টা করি যে বিএনবিসি অনুযায়ী এটা কেমন আসে। তো মেবি এটা প্রথম দিকে আমরা পাবো, দেখে নিই কোথায় আছে। এই যে সিলিং ফ্যানের জন্য, সিলিং ফ্যান ওরা বলছে কি যে ইন জেনারেল ফ্যান ইন আ লার্জ হল মে বি স্পেস 3 থেকে 3.5 মিটার পর পর বসতে পারে যে কোনো ডিরেকশনে, যদি আমরা অনেক বড় হল হয়। তো আমাদের তো রেসিডেন্সিয়াল বিল্ডিং, সেক্ষেত্রে মেবি এই কনসেপ্ট আমাদের জন্য যায় না। এরপর ওরা কি বলছে যে রিকমেন্ডেড ফ্যান সাইজ ইন এ রুম, মানে আপনার রুমের সাইজ উপর ভিত্তি করে ওরা ফ্যানের কিছু সাইজ বলছে। ফ্যানের সাইজ বলতে এটা বোঝানো হয় যে ফ্যানের সুইচটা কত। এই যে ফ্যানটা, আমি যদি এই ফ্যানটাকে একটা বৃত্ত দ্বারা কাভার করি, ঠিক, সো এটা এখানে, তো সুইপ বলতে বোঝানো হয় একটা পাখা থেকে আর একটা পাখার দূরত্ব কত, মানে যদি আপনি সহজ বাংলায় বলি যে বৃত্তের এক পাশ থেকে আর এক পাশের ডিস্টেন্স, এটাই। তো এটা হচ্ছে ফ্যানের সুইপ। তো যদি মনে করেন আপনার ফ্ল্যাটটা বা আপনার যে রুমটা আছে, এই রুমটা এর মধ্যে পড়ে যে আপনার 6 স্কোয়ার মিটারের মধ্যে, মানে মোটামুটি 70 স্কোয়ার ফিটের মধ্যে হয়, সেক্ষেত্রে আপনার ফ্যান বসে 915 mm, 915 mm মানে 36 ইঞ্চি সুইপ হয়। আর যদি 6 থেকে 9 মিটার স্প্যানের মধ্যে থাকে, সেক্ষেত্রে 1220 মানে মোটামুটি 48 ইঞ্চি। আর 9 থেকে 12 স্কোয়ার মিটার যদি হয়, সেক্ষেত্রে আপনার মোটামুটি 56 ইঞ্চির ফ্যান। তো আমাদের বাসা বাড়িতে যে ফ্যান গুলো থাকে না, সেগুলোকে বলে 48 ইঞ্চি না 56 ইঞ্চির ফ্যান। তো আমরা ধরে নিতে পারি যে মোটামুটি আপনার রুমের এরিয়া যদি গড়ে 9 থেকে 12 স্কোয়ার মিটারের মধ্যে হয়, তাহলে একটা করে 56 ইঞ্চির ফ্যান আপনি ব্যবহার করতে পারবেন। এখন দেখেন এই 12 ইঞ্চি, 12 মিটার স্কোয়ার বলতে এক্স্যাক্টলি কতটুকু এরিয়া আসলে হয়, এই 12 × 10.76, তার মানে মোটামুটি 130 স্কোয়ার ফিট যদি আপনার রুম হয়, একটা আপনার 56 ইঞ্চি ফ্যান বসতে পারে। রাইট, তো আমাদের এখানে কত হয়েছে আমরা একটু দেখে নিই। তো এই জায়গার মধ্যে আসছে হচ্ছে আমার 3.7, দেখেন 3.7 × 3.6, তার মানে এইটা আমার 13.32 মিটার স্কোয়ারের মতো জায়গা হয়েছে। এটাকে যদি আমি একটু ফিটে নিয়ে আসি, 143 স্কোয়ার ফিট হয়েছে। এখন আমরা একটু আগে দেখছি যে 130-এর জন্য মোটামুটি আমাদের একটা ফ্যান লাগে, আমাদের আসছে খুবই কাছাকাছি 143, তো মেবি আমার দুটো ফ্যানের দিকে যাওয়ার দরকার নাই, আমরা একটা ফ্যান ইউজ করলে চলবে। ওকে, আচ্ছা। এখন অনেক সময় আপনারা দেখবেন যে কিছু কিছু ফ্ল্যাট থাকে বা কিছু কিছু রুম থাকে যেখানে দুইটা ফ্যান ব্যবহার করতে হয়। এখন এটা আমরা কিভাবে বুঝবো যে একটা রুমে আমার কি একটা ফ্যান লাগবে নাকি দুইটা ফ্যান লাগবে? যদি মনে করেন আপনি এমন করে দেখেন যে একটা রুম আপনার গড়ে 130 স্কোয়ার ফিট, 140 স্কোয়ার ফিট, সেক্ষেত্রে আপনার একটা ফ্যান ব্যবহার করলেই চলে। আর যদি মনে করেন এটা আরো বড় হয়, যেমন 160 স্কোয়ার ফিট, 170 স্কোয়ার ফিট, সেই হিসাবে দেখবেন যে একদিকে রুমে ডেফিনেটলি আপনার হয়তো 14 ফিট, 14.5 ফিট বা 15 ফিটের মতো ফিগার থাকবে। তো ডেভেলপার কোম্পানির একটা অলিখিত নিয়ম আছে যে আপনার রুম যদি গড়ে 14 ফিট বা তার থেকে বেশি হয়, সেক্ষেত্রে দুইটা ফ্যান লাগতে পারে। আর 14 ফিট বা তার থেকে নিচে যদি হয়, সেক্ষেত্রে একটা ফ্যান দিলে আপনার চলবে। এখন দেখেন আমরা কিন্তু দুইটাকে কমপ্লাই করতেছি, বিএনবি থেকে কমপ্লাই করতেছি, আবার আমার যে ডেভেলপার কোম্পানির যে গাইডলাইনটা সেটা কিন্তু কমপ্লাই করতেছি। তো আপনি যখন কোনো রুমের ডিজাইন করবেন, মনে রাখবেন যে আমার রুম যদি চওড়াতে বা লম্বাতে 14 ফিটের মধ্যে থাকে, দেন একটা ফ্যান ইনস্টল অল ওকে। আর 14-র বেশি যদি হয়, ডেফিনেটলি আমাকে দুইটা ফ্যান ব্যবহার করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ফ্যানটা ভাইয়া কোন জায়গাতে বসাবো? দেখেন আপনি এই ফ্যানটা বসানোর জন্য সবচেয়ে ভালো লোকেশন হচ্ছে এইখানে বসানো, এখানে। তো এখানে প্রবলেম হচ্ছে যে এই ফ্ল্যাটটা অন্য যে মানুষ কিনবে তার মনে করেন বেডটা এইখানে সে না বসাতে পারে। সে মনে করেন বেডটা এখানে বসাবে, এখানে সে নিয়ে যাবে এখানে। তো এই ফ্যানটা কিন্তু তখন আর কোনো কাজে লাগতেছে না, রাইট?
তো এই জন্য যে সমস্ত বিল্ডিং গুলা ডেভেলপারের হয় সেখানে ফ্যানটা অলওয়েজ মিডিল পজিশনে বসাবেন, যাতে করে অ্যাটলিস্ট চারপাশে একটা স্পেস সে নিতে পারে। কারণ আমরা কেউই শিওর না যে এই ফ্ল্যাটে যে মানুষ থাকবে সে কোনখানে বেডটা বসাবে, কারণ এটা জাস্ট ক্যাড অপারেটর তার মতো করে এই ফার্নিচারটা বসিয়ে দিচ্ছে, নাথিং এলস। তো আমি এই জন্য পুরো রুমটাকে ভাগ করবো। দেখেন ভাগ করবে কিভাবে, এল এ চাপ দিবেন, এল এ চাপ দিয়ে এই ওয়াল থেকে এই ওয়াল পর্যন্ত লাইন টানবেন, টানলাম। এরপরে এই লাইনটাকে মিডিলে নিয়ে আসবো। দেখেন আর একটা এল এ চাপ দিলাম, এই মিডলে আনার জন্য আমি এখানে একটু ঘুরলেই দেখবেন ত্রিভুজের মধ্যে একটা জিনিস পাবেন, ত্রিভুজ। এখন ত্রিভুজ মানে যে মিডিল, আপনি কেমনে বুঝবেন সেটা বোঝার জন্য ওবিতে ক্লিক করবেন। ওবি মানে অবজেক্ট স্ন্যাপ, এন্টারে চাপ দিবেন। তো আমি আবার বলি, তো এটা দেখেন, মানে ওবিতে ক্লিক করে এন্টারে চাপ দিলে আপনি এটা পাবেন। তো এখানে বলে দিছে যে এক্স্যাক্টলি কোন কোন সিম্বল দ্বারা অটোক্যাডে কি কি ডিনোট করা হয়। যেমন মনে করেন যদি একটা চারকোনা বক্স পান, এন্ড পয়েন্ট, ত্রিভুজ পাইলে মিড পয়েন্ট, সেন্টার পাইলে তো সেন্টার, এটা বুঝতে পারতেছেন। তো এইটা অনুযায়ী আমরা বুঝতে পারতেছি যে এখানে ত্রিভুজ আসছে, এই লাইনে মিডিল পজিশন আমি পেয়ে গেছি। তো এই আমি এল এ চাপ দিলাম, এই মিডিল পজিশনে গেলাম, এখান থেকে আমি এই পর্যন্ত নিয়ে আসি, দেখছেন এটা নিয়ে আসলাম। এরপরে এটাকে আমরা করে ধরে এদিকে নিয়ে আসি, দেখেন এই যে নিয়ে আসলাম। আমি দেখেন এই লাইনের মিডিল পজিশন পাইছি। এখন এটার আমাকে মিডিল পজিশন পাইতে হবে। তো এটা করার জন্য আমি চাইলে এইটাকে একটু সরাই দিই যাতে আমার কাজে বিঘ্ন না ঘটায়। তো আমি এখন এইটাকে ধরলাম এমনি করে, দেখছেন ধরার পরে মুভে ক্লিক করেন, এখানে একটু টান দিতে থাকেন, দেখেন কোথায় আপনি পান, এই দেখেন, এই দেখেন ত্রিভুজ পাই গেছে। এখন আপনি যদি মাপতে চান মানে ফর ইওর মানে ভেরিফিকেশন, আপনি সিম্পলি এখানে লিনিয়ারে ক্লিক করেন, এখান থেকে এই পর্যন্ত যান, দেখেন কত আছে আমার, 1875। সিমিলারলি আমি এটা মাপি, একই পাবো আমরা, দেখছেন। সো ডেফিনেটলি আমার মিলিয়ে পজিশন। আমি যদি এখান থেকে মাপি, এইটা আমার 1823, এইটা আমার 1823। সো আমার মাপা মাপি সব ঠিক আছে। সো এইটা আমার মিডিল পজিশন। ওই ফ্যানটা ডেফিনেটলি আমি এই জায়গাতে বসাবো, এর বাইরে না। সো আমি এগুলো এখন সরাই দিই, এখন ফ্যানটা নিয়ে আসি। তো ফ্যান তো অলরেডি আমার এই প্রজেক্ট আনাই আছে, আমি সিম্পলি এটাকে কপি করি, এটা কপি করে ফ্যানের মিডিল পজিশনে ক্লিক করবেন, এই যে দেখেন। সো এটা আপনার পিক পয়েন্ট, এখান থেকে এখানে বসাই দেন, যে ফ্যানটা বসে গেল। ফ্যান বসানোর পরে মেবি আপনি এখানে এই ফার্নিচারটা এনে দেন, তাহলে আর কোনো ঝামেলা হবে না, দেখতে ঠিক থাকবে। এইখানে আমরা রেখে দিলাম। এরপরে আমরা এখানে সুইচ বোর্ড বসানোর চিন্তা করব। সো লাইটটা পরে বসাবেন অলওয়েজ, কারণ লাইটটা অনেক কিছু ডিপেন্ড করে, এসি কোন জায়গায় বসবে, তারপরে টেলিভিশন কোন জায়গায় বসবে, তার উপর ভিত্তি করে এই লাইটের ওয়ালগুলো আমরা চয়েস করে থাকি। এখন আপনার যে বেডরুমটা আছে, এখানে সুইচ বোর্ডটা বসানোর নিয়মটা কি, এটা হচ্ছে বিএনবিসি অনুযায়ী আমরা যে ডোরটা যে ঢুকি সেই ডোরের যতটা কাছে বসানো যায়, মানে এন্ট্রান্সে বসাইতে হবে। এখন কেউ যদি মনে করে যে ভাইয়া আমি মনে করেন এই দরজার পিছনে বসাবো, তো আপনি দরজার পিছনে বসলে আপনার লাইট ফ্যান চলবে, কিন্তু এক্ষেত্রে কি সুইচ বোর্ডটা খুঁজে পেতে মুশকিল হবে। তো সেই জন্য আমাদের করতে হয় কি, দরজা এখানে শুরু হয়েছে, এখানে সুইচ বোর্ডটা ব্যবহার করা। তো আমরা এটা সুইচ বোর্ডটা নিয়ে যাই। তো এই আমার সুইচ বক্স বা সুইচ বোর্ড যেটা আমরা বলি না কেন, এইটা আমরা এই জায়গার মধ্যে ইউজ করে দিলাম। তো আমার এটা সুইচ বোর্ড, এইটা আমার ফ্যান, এবং এই ফ্যানটা মিডিলে আছে। তো এরপর আমি এগুলোকে ডিলিট করে দিই। তো আমি এই রুমটা আমি এটা বসাতে পারছি। এখন বেলকনি কি করব, তো বেলকনির জন্য নর্মালি আমাদের টার্গেট থাকে যে বারান্দার সুইচ বোর্ডটা বারান্দার ইউজ করার জন্য, কিন্তু আমাদের এখানে আসলে অপশনটা সীমিত। কারণ কি, এগুলা সব আমার রেলিং, এবং এইটা হচ্ছে আমার পুরোটা গ্লাস আছে, আমার কিন্তু কোনো ওয়াল নাই, তাই বাধ্য হয়ে আমার ক্লিক করা লাগবে, এইখানে সুইচ বোর্ডটা দিতে হবে। এই দেখেন এটা সুইচ বোর্ড। তবে এখানে সুইচ বোর্ডটা প্র্যাকটিক্যালি আমি নাও পাইতে পারি, কারণ এই পুরাটা হচ্ছে আমার ফুল হাইট ক্যাবিনেট। তো ক্যাবিনেট করার সময় হয়তো আমাকে একটা ফাঁকা রাখতে হবে, যাতে আমার সুইচ বোর্ডটাকে আমি দেখতে পারি। আর যদি মনে করেন এটা আপনি করতে না চান, সেই ক্ষেত্রে বাধ্য হয়ে কি করতে হবে, এই বারান্দার লাইটটাকে আপনাকে এইখান থেকে কন্ট্রোল করতে হবে, দেখেন এখান থেকে কন্ট্রোল করতে হবে। তো আপনি দেখে নেবেন যে আলটিমেটলি বারান্দা লাইটিং কন্ট্রোল করার জন্য আপনার অ্যাভেলেবল অপশন কি। সবার আগে মনে রাখবেন যে বারান্দা লাইট কন্ট্রোল করার জন্য সব থেকে ভালো হয় বারান্দার ওয়ালটা ব্যবহার করার। যদি এটা না হয় তাহলে তার কাছাকাছি ওয়াল, আর যদি তাও করা সম্ভব না হয় তাহলে রুমের যে সুইচ বোর্ডটা আছে সেই সুইচ বোর্ড থেকে আপনি এখানে দিতে পারবেন। এখন এই যে লাইট গুলা, এই লাইট গুলো আমরা কোন টাইপের চয়েস করে থাকি, বারান্দার লাইটের জন্য টিপিক্যালি বেশিরভাগ সময় দেখা যায় 12 ওয়াট থেকে শুরু করে 18 ওয়াটের মধ্যে লাইট গুলো চয়েস করা হয়। এগুলোকে বলা হয় সিলিং মাউন্টেড লাইট। সিলিং মাউন্টেড লাইট গুলো দুই রকম হয়, একটা সার্কুলার টাইপের, একটা স্কোয়ার টাইপের। তো সার্কুলার টাইপের লাইট গুলো দেখতে মোটামুটি ভালো লাগে, তো আপনি মিডিল এটা ব্যবহার করবেন। এই দেখেন মিডিল আমি টানলাম, সো এটা মিডিল কোনটা, এই যে দেখেন এইটা।
তো এইটা হচ্ছে আমাদের সিম্বল। তো আপনি এটা কপি করেন, কপি করে বসাই দেন, এই যে দেখেন সিম্পলি আমি এটা বসাই দিলাম। আচ্ছা, একজন বলছে যে আমি ফাইল পাই না। ভাইয়া মেবি আপনি প্রথম ক্লাসের পরে জয়েন করছিলেন, তার জন্য পারলে আমি আবার এটা পাঠিয়ে দিব সবাইকে। এই যে, তো আমি দেখেন এটা বসানো শেষ। তো আমার ফ্যান বসানো শেষ, আমার সুইচ বোর্ড বসানো শেষ, আমার লাইট বসানো শেষ। এখন আমরা করবো কি, এই রুমের মধ্যে লাইট গুলো বসানোর চেষ্টা করবো। দেখেন লাইট বসানোর জন্য একটা ক্যালকুলেশন, যেটাকে বলা হয় লাক্স সিমেন্ট মেথড ক্যালকুলেশন। তো এইটা আমরা যখন কমার্শিয়াল বিল্ডিং করি বা হোটেল করি বা হসপিটাল করি তখন এটা আমরা ফলো করতে পারি। কিন্তু যে ডেভেলপারের কাজগুলো যদি হয় সেখানে আপনি যাই করেন না কেন ওরা এটা নিবে না, আসলে এটা করা সম্ভব না। ওরা যেটা করে যে একটা রুমের মধ্যে সর্বোচ্চ 3টা ওয়ালে তারা 3টা লাইট পয়েন্টের স্কোপ রাখে, কারণ আপনার যতগুলো পয়েন্ট হবে তত বেশি খরচ। তো এইটা ওরা করতে চায় না। তো সেই হিসাবে আপনি 3টা লাইট এখানে ব্যবহার করতে পারবেন। এখন যখন লাইট ব্যবহার করবেন তখন তখন জেনে রাখবেন যে অ্যাটলিস্ট আপনার এসিটা কোন জায়গায় বসবে, কারণ এমন যেন না হয় যে ধরেন আপনি এখানে এসে থাকলো, এখানে এসি, তো এসির মাথার উপরে মনে করেন আপনার একটা লাইট পড়ে গেলে এভাবে করে দেখতে কিন্তু খুব অড লাগে। তো এই জন্য এসির পজিশনটা ফিক্স রাখা, তারপরে আমরা লাইট গুলো বসানোর চেষ্টা করি। হ্যাঁ, তো আমি ধরেন আগেই বলতেছে না এসে কোন জায়গায় বসবে, ধরেন কোন এক জায়গায় হয়তো বসলো। তো আপনি মনে করেন এই রুমে কোনো এসি নাই, একদম বাদ। যদি এসি না থাকতো তাহলে এই 4টা ওয়ালের মধ্যে কোন ওয়ালটা আপনি বেশি প্রিফার করতেন? তো আর্কিটেক্ট বলে দিছে কি যে এই জায়গাতে সে একটা টিভি চাই এখানে। তো ডেফিনেটলি আপনি চাইবেন যে এই ওয়ালে যেন একটা লাইট থাকে, অ্যাটলিস্ট একটা লাইট থাকে। তো লাইট গুলা এই ফ্যানের মতো করে মিডিলে ব্যবহার করার চেষ্টা করবেন, যে যে কোনো ওয়ালের মিডিলে। তো এই ওয়ালের মিডিল হচ্ছে এইটা, ফ্যানকে যদি আমি ধরি, তো এইদিকে মিডিল হচ্ছে এইটা, এইদিকে মিডিল হচ্ছে এইটা, আর এদিকে মেবি না যাওয়াটা বেটার, কারণ পুরোটা আমার গ্লাস, তো কোনো ওয়ালই আমার নাই। এইখানে ওয়াল আছে ঠিক আছে, বাট পুরোটা হচ্ছে আমার ফুল হাইট ক্যাবিনেট। সো আমার সামনে 3টা অপশন, এই একটা, এই একটা, এই একটা। তো এর মধ্যে যখন আমরা ডিজাইন গুলো করি, তো ডিজাইনের মেন উদ্দেশ্য থাকে যে এই জায়গাতে যেন লাইটটা লাগানোর জন্য প্রয়োজনীয় তার বা আপনার হোল্ডার টোল্ডার থাকে। তো আমরা যখন ডিজাইন করি তখন এটা উল্লেখ করা হয় এরকম করে যে একটা রুমে আমরা একটা টিউবের সিম্বল দেখাই দিই এবং 2টা ব্রাকেট লাইটের সিম্বল দেখিয়ে দেওয়া হয়। এখন যদি আপনার নিজের রুম হইতো, আপনি কোন জায়গাতে ব্রাকেট লাইট চাইতেন, কোন জায়গাতে টিউব লাইট চাইতেন বলেন? তো ডেফিনেটলি তাকান, এই ওয়ালটা পুরো সলিড দেখছেন, কারণ এখানে কোনো জানালা নাই, দরজা নাই, কিচ্ছু নাই, পুরো কমপ্লিট সলিড। এইখানে জানালা আছে, সো মেবি এই জায়গাতে অল্প একটু ওয়াল পাচ্ছি আমরা, আর এই জায়গাতে আমরা ফুল ওয়াল পাচ্ছি, কিন্তু এখানে আমার সামনে বেড আছে। তো নর্মালি আমি যদি একটু তাকাই, এই টিউব লাইটটা কিন্তু আমার এই শুধু যদি চোখে পড়ে দেখতে কিন্তু ভালো লাগবে না। আবার আমার মাথার উপর টিউব লাইট থাকবে তা কিন্তু ভালো লাগার কথা না। তো সব দিক বিবেচনা করে মেবি আমার এই ওয়ালটা টিউব লাইটের জন্য পারফেক্ট। তো তখন যদি এরকম হয় আমরা টিউব লাইটটা কপি করে এখানে বসাই দিব। হ্যাঁ, আর এইখানে বাকেট লাইটটা আমি বসাই দিতে পারবো। যদি আমি এখানে নিয়ে আসতে চাই, সিম্পলি আপনি এখান থেকে নিয়ে আসতে পারেন এভাবে করে। তো আমি একটু কপি করে, আপনি যে কোনো জায়গা থেকে কপি করলে এটা আসবে। আর যদি নাও আসে আমি বলে দিচ্ছি এটা কিভাবে ঠিক করতে হয়। তো ধরেন আমার এটা টিউব লাইট, আমি এটা কপি করি, এটা এখানে এটা চলে আসলো, আপনি এখানে বসাই নেন। সিম্পলি এটা মিডিল পজিশন কোনটা, এটা মিডিল, এই দেখেন ত্রিভুজ আসলো, আপনি মিডিলের মধ্যে বসাই দেবেন এই একটা। আর আমি ব্রাকেটটা নিয়ে আসি, দেখি ব্রাকেট লাইট এই প্রজেক্ট আমরা করছিলাম কিনা। এই যে করা আছে, তো ব্রাকেট লাইট আমি কপি করি, কিন্তু সিম্পলি এখানে বসাই দিতে পারবেন এই যে। তো আপনি এই জায়গার মধ্যে আসেন, মুভ করে এখানে আনেন, তারপরে এইটাকে আপনি কপি করে নিচের প্রান্তে নিয়ে চলে আসেন। এইটা আমি কপি করে এখানে আসলাম, এই দেখেন। তো এখন আমার লাইনগুলোর কোনো দরকার নেই, এগুলো আমার ডিলিট করে দিতে পারি, এইটা ডিলিট করে দিতে পারি। এখন দেখেন লাইনটা আমার লাইটটা বেঁকা হয়ে গেছে বা অপোজিট ডিরেকশনে আছে। আমি করবো কি, এটা কেমনে করে ধরবো, এরপরে মাউস রাইট বাটনে ক্লিক করি, রোটেট পাবো, এই দেখেন রোটেট। তো আমি এখন এটাকে রোটেট করে একদম অপোজিটে নিয়ে গেলাম, এই দেখেন। তো আমার ভেতরের দিকে আলো দিল এই। তো আমার দেখেন লাইটিং ডিজাইন করা মোটামুটি কমপ্লিট। এইটা আমার টিউব লাইট, এটা ব্রাকেট, এইটা ব্রাকেট, এটা আমার ফ্যান। তো এখন আমার টার্গেটটা কি, যে এই সুইচ বোর্ড থেকে এইগুলোকে কানেক্ট করে দেয়। এখন সুইচ বোর্ড তো নিজে যদি পাওয়ার না পায় ও কানেক্ট করবে কিভাবে? তো ডেফিনেটলি এই যে আমার ফ্ল্যাট আছে এই ফ্ল্যাটে আমার কোনো না কোনো একটা ডিবি বসবে। তো একটা করে আমরা ক্লিয়ার, রাইট? তো মনে করেন আমি তো ধরে নিলাম আমার ডিবিটা হয়তো এরকম খোলা জায়গায় আমি বসায় রাখছি, দেখেন এটা আমার ডিবি বোর্ড।
সো আমার এই সুইচ বোর্ড থেকে ডিবি বোর্ডটাকে কানেকশন আনতে হবে। দেখেন এই যে ডিবি বোর্ডে আমি কানেকশন নিয়ে আসতাম। তো এই যে আমি কানেকশনটা আনলাম, তো এটার নামই হচ্ছে কন্ডিউটিং। তো এইটার মানেটাই হচ্ছে যে আমার ডিবি বোর্ড থেকে এই পথ বাইয়া সুইচ বোর্ড পর্যন্ত আমার একটা পিভিসি কন্ডিউট গেছে। এর মধ্যে আমরা কি করছি, এই সুইচ বোর্ডটা রান করার জন্য অ্যাকর্ডিং টু বিএনবিসি অনুযায়ী যে পরিমাণ কেবল লাগবে সেইটা আমরা দিয়ে দিয়েছি। সো আপনি যখন ছাদ ঢালাই করতে যাবেন তখন এই কন্ডিউটিংটা ছাদ ঢালাই করার সময় রাখতে হবে। তারপরে ছাদ ঢালাই হয়ে গেলে কন্ডিউটের মধ্যে দিয়ে কেবল গুলো টানতে হবে। তো এই জন্যই এই টাইপের ড্রয়িং গুলাকে বলা হয় কন্ডিউটিং ড্রয়িং। তো আমি এই সুইচ বোর্ড থেকে এখন এই ফ্যানে কানেকশন দিতে পারবো। দেখেন এই যে এইটা দিলাম। তো এই ডিবি বোর্ড থেকে সুইচ বোর্ড পর্যন্ত যে ওয়ারিংটা বা কেবলটা বা কন্ডিউটিংটা, এটাকে আমরা বলি সার্কিটিং। আর এই যে আমার সুইচ বোর্ড থেকে এই ফ্যান পর্যন্ত এগুলাকে বলা হয় পয়েন্ট ওয়ারিং। সো পয়েন্ট কেন বলা হয়, তো এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। ক্লিয়ার? ওকে, এখন চলো আমরা দেখে আসি যে এই রুমে আমি কয়টা সকেট চাইতাম আমার নিজের হইলে। যদি আপনি বিএনবিসি ফলো করেন, বিএনবিসি তে একটা বেডরুমে কমপক্ষে দুইটা সকেটের কথা বলা হয়। এখন দেখেন আমি বুঝতে পারতেছি যে এখানে টেলিভিশন চালাতে হলে উই জাস্ট নিড আ সকেট। সো আমি এখানে একটা সকেট নিয়ে যাই, এটা হচ্ছে আমাদের 13 অ্যাম্পিয়ারের সকেটের সিম্বল। তো এটা আমি কপি করি, এটা আমি এই জায়গার মধ্যে বসাই দিলাম। এই যে দেখেন এটা বসালাম, এই রোটেট করে দিচ্ছি, এই যে আমার সকেটটা এখানে বসে গেল। এখন ধরেন এটা মিডিলে নিয়ে যেতে হলে দেখতে ভালো লাগবে হয়তো এরকম। এখন আমি এই ওয়ালে কোনো সকেট দিতে পারতেছি না, আমার বাকি থাকলো এই ওয়াল, এই ওয়াল। তো এই দুইটা ওয়ালের মধ্যে আপনি হলে কোন ওয়ালটা চয়েস করতেন? দেখেন আমি যদি হইতাম আমি চয়েস করতাম মেবি এই ওয়ালটা। কেন? কারণ এই ওয়ালে এই সুইচ বোর্ডের সাথে একটা টু পিন সকেট থাকবে। তো যদিও বই পুস্তকে বলা আছে টু পিন সকেট থেকে টেলিভিশন চালায়েন না, বাট টু পিন সকেট থেকে কোনো কম্পিউটার চালায়েন না, বাট আমরা জানি যে একটা কম্পিউটার চালাতে যে পরিমাণ লোড লাগে, আমি এই কম্পিউটার বা ল্যাপটপকে টু পিন সকেটের সাথে কানেকশন করে দিলে হবেই, চলবে, কোনো সমস্যা হবে না। তো ডেফিনেটলি আমি এই প্রান্তে সকেটটা পাইতাছি। তো আমি এইখানে এক্সট্রা করে সকেট রাখার কোনো দরকার নাই। তো এই জন্য আমি কি হলে কি করতাম, এই সকেটটাকে একটু মুভ করে দূরে নিতাম, এখানে আনতাম, এখানে রাখতাম, আর এটা আমি কপি করে এই ওয়ালে নিয়ে আসতাম, যে আমার যদি কোনোদিন টেলিভিশন চলে বা কোনো একটা কম্পিউটার আমরা রাখি, তো আমার এই ওয়ালটা কাজে লাগবে। দেখেন এই যে এইটা আমি এই জায়গার মধ্যে রাখতাম। তো টেকনিক্যালি আমার যে তিনটা ওয়াল ফ্রি আছে, এই তিনটা ওয়ালে আমার সকেট আছে, এটাতে সকেট আছে, এটাতে সকেট আছে, এইটা আমার সকেট আছে। তো এইটা হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল রুমের ইলেকট্রিক্যাল যে ফিচার লেআউট সেটা। আমি সুইচ বোর্ড বসালাম, আমার লাইট ফ্যান গুলো বসালাম এবং সকেটটা বসালাম। এসিটা পরের জিনিস, আমি এসিটা পরে বলবো। ওকে, যদি মনে করো আমার ডিবি বোর্ডটা এই জায়গায় হইতো, তাহলে আমরা ওয়ারিংটা কিভাবে করতাম, এই সুইচ বোর্ডে ডাইরেক্টলি আমি ডিবি বোর্ড থেকে লাইন নিতাম। দেখেন, So, এটা কিন্তু এইভাবে করা যাবে না যে এই সুইচ বোর্ড থেকে সকেটে কানেকশন করা যাবে না, এটা স্ট্রিক্টলি নিষিদ্ধ করা আছে। তো লাইটিং সার্কিট কমপ্লিটলি ডিফারেন্ট সার্কিট। আমার যে সকেট আছে এই সকেটটা আলাদা করে লাইন পাবে। দেখেন এই যে, তো আপনি চাইলে এমনে করতে পারেন, এটার জন্য এমনে করতে পারেন। তো যদি এমনে করে করেন তাহলে আপনার অনেক ওয়ারিং হয়ে যাবে, এবং রেসিডেন্সিয়াল বিল্ডিং এ নর্মালি একটা সকেটের যে লোড তার জন্য সবগুলাকে ইন্ডিভিজুয়াল সার্কিট করার দরকার নাই। অ্যাজ পার বিএনবিসি আপনি সর্বোচ্চ তিনটা সকেট একটা সার্কিট আনতে পারবেন। দেখেন এই যে দুইটা, আপনি তো এইখানে সকেট থাকলে একেও আনতে পারতেন। এই যে দেখেন তিনটা সকেট মিলে একটা সার্কিট করা যাবে। সো নর্মালি একটা বাসা বাড়িতে যে ফ্ল্যাট গুলা, একটা বাসা বাড়িতে যে রুম গুলা হয় সেখানে সর্বোচ্চ দুইটা বা তিনটা বেশি সকেট হয়তো ব্যবহার করা হয় না। তো সেই হিসাবে ডিবি বোর্ড থেকে আমি এগুলো আলাদা সার্কিটিং, এইটা আমার আলাদা সার্কিটিং থাকলো। ঠিক আছে? ওকে, এরপর আমাদের কি আছে সেটা হচ্ছে আচ্ছা কিছু জিনিস আমাদেরকে বুঝতে হবে। একটা হচ্ছে এফএফএল কি জিনিস, একটা হচ্ছে স্কেট লেভেল কি জিনিস, একটা হচ্ছে মাউন্টেন হাইট কি জিনিস। হ্যাঁ, তো আমি একটা পিকচার দেখাই, একটু ভালো করে খেয়াল রাখবেন যদি এই কনফিউশন গুলো কখনো না হয়। তো আমি এটা বের করে নিই। এটা একটু দেখেন, এখানে মেবি একটা পিকচার থাকার কথা। হ্যাঁ, দেখেন এইটা আমি যে ফ্লোর ব্যবহার দেখতে পাচ্ছি এটা কিন্তু পুরো ফার্নিশ ফ্লোর, রাইট? তো এখানে কার্পেটিং করা আছে বা দেখতে অনেক সুন্দর আছে। কিন্তু যখন আমরা বাসা বাড়িতে মনে করি নতুন করে বিল্ডিং করি, তখন কিন্তু এখানে অত সুন্দর থাকে না, মানে প্লাস্টার করার আগ পর্যন্ত। তো ওই যে প্লাস্টার বা টাইলস করার আগ পর্যন্ত এটাকে বলে ফ্লোর লেভেল, এফএল।
আর যখন এই প্লাস্টার করে টাইলস করে সুন্দর কার্পেটিং করে ফেলেন, এটাকে বলা হয় ফিনিশ ফ্লোর লেভেল, মানে FFL। সো যখন আমরা কোনো ফিক্সচারের আর মানে হাইট হিসাব করি, তখন হিসাবটা করতে হয় FFL থেকে। তো টিপিক্যালি দেখা যায় যে প্লাস্টার করতে বা টাইলস করতে বা কার্পেটিং করতে মোটামুটি 1 ইঞ্চির মতো বা 2 ইঞ্চির মতো জায়গা নষ্ট হয়। এখন যারা মনে করেন বিল্ডিং এ কখনো ডিজাইন করেন নাই বা কোনো আইডিয়া নাই, তাদের কাছে 1 ইঞ্চি 2 ইঞ্চি ইজ নট এ বিগ ফ্যাক্টর, কিন্তু যখন বিল্ডিং ডিজাইন করতে যাবেন তখন দেখবেন কিছু কিছু ক্ষেত্রে 1 ইঞ্চি 2 ইঞ্চি ভেরি সিগনিফিকেন্ট একটা রোল প্লে করে। তো সেই জন্য যখন আমরা এইটার ডিজাইনটা করি, তখন দেখতে হয় মাপগুলা এই এফএফএল থেকে কতটুকু দূরে আছে। তো এটাকে বলা হয় FFL। এই যে লাইটটা আমার এখানে লাগছে, তো এইটাকে এই লাইটের মাউন্টিং হাইট বলা হইতেছে। এই যে দেখেন, এটা হচ্ছে মাউন্টিং লেভেল, মানে যে কোথায় আপনি মাউন্ট করছেন। এখন কেউ যদি জিজ্ঞাসা করে যে এই FFL থেকে লাইট কতটুকু দূরে আছে, তো ডেফিনেটলি এই লাইটটা যদি 10 ফিট দূরে থাকে, আপনি বলবেন যে এর মাউন্টিং লেভেলটা 10 ফিট দূরে FFL থেকে। এখন সবগুলো লাইটের মাউন্টিং লেভেল কি 10 ফিট দূরে? মেবি না। কারণটা হচ্ছে এই লাইটটা আমার এখানে লাগছে, আর এই লাইটটা চিন্তা করেন এটা কিন্তু সিলিং রোজ থেকে অনেক নিচে নামছে, দেখছেন? 3 থেকে 4 ফিট নিচে নামছে। তার মানে এই ফ্লোর লেভেল থেকে এই লাইটের ডিস্টেন্সটা কিন্তু মোটামুটি 6 ফিট বা 7 ফিট লেভেলে আছে। তো এইটা কিন্তু বেশ আমাদেরকে বুঝতে হয়। এখন হচ্ছে স্কেট লেভেল কি, যদি এখানে আমার টাইলসটা নাই এই জন্য দেখাতে পারতেছি না। ধরেন এটা যদি আমার ফ্লোর লেভেল হয়, দেখবেন যে প্রত্যেকটা বাসা বাড়িতেই এই ফ্লোর লেভেল থেকে মোটামুটি 1 ইঞ্চি উপরে একটা স্কেট করা থাকে, এরকম করে এরকম করে। তো আমাদের বিএনবি অনুযায়ী স্কেল লেভেলটা হচ্ছে ফ্লোর লেভেল থেকে 250 উপরে বা 10 ইঞ্চি উপরে। তো যখন আমরা সকেট ব্যবহার করব, তখন মনে রাখতে হবে যে আমার এই ফ্লোর থেকে সকেটের হাইটটা মিনিমাম 10 ইঞ্চি উপরে রাখতে হবে। মানে এইটা যখন ফ্লোর হয়, আমার সকেটটা মনে করেন 10 ইঞ্চি এরকম হলে এই জায়গার মধ্যে আমাকে রাখতে হবে। যে সকেটটা আমরা একটু আগে ব্যবহার করে আসলাম, এই যে এই সকেটটা। তো এই জন্য আপনার যে কন্ট্রাক্টর থাকবে সেটা জিজ্ঞাসা করতে পারে যে স্যার সকেটের লেভেলটা ফ্লোর লেভেল থেকে কতটুকু উপরে রাখবো। তো এই ক্ষেত্রে মোটামুটি 10 ইঞ্চি বা 10 ইঞ্চি তো প্র্যাকটিক্যালি করা যায় না। তো সেই জন্য 1 ফিট বলে দিবেন যে 12 ইঞ্চির মতো ডিস্টেন্স আমার সকেট গুলো রাখতে হবে ফ্লোর লেভেল থেকে। তো এটা হচ্ছে স্কেট লেভেল, একটা হচ্ছে FFL, আর একটা হচ্ছে মাউন্টিং লেভেল। হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা আরেকটা জিনিস জানবো, সেটাকে বলা হয় হচ্ছে মানে হাউ টু সে, এটাকে কিভাবে এক্সপ্লেন করে। ধরেন আমি যদি এটা বলা হয় যে আপনি কোন একটা রুমে কতগুলো সকেট ইউজ করবেন, এটা আসলে আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন। দেখেন আমাদের বিএনবিসির মধ্যে একটা ডেটা বলে দিচ্ছে, আমি এটা একটু দেখাই দিই। কিন্তু এই ডেটাটা জাস্ট টেন্টেটিভ ডেটা, আপনাকে সব জায়গাতে ফলো করতে হবে এখন কোনো মানে নাই। ওটাতে বলে দিছে যে টিপিক্যালি একটা রুমে এরকম সকেট গুলো রাখতে পারে। দেখেন এই যে এটা বেডরুমে দুটা বলছে, রাইট? সো লিভিং রুমে বলছে তিনটা, ড্রয়িং রুমে বলছে তিনটা, ডাইনিং রুমে বলছে একটা। এখন সবার বাসায় তো এই ফরম্যাট নাও থাকতে পারে। কারণ মনে করেন ডাইনিং রুম বিশাল বড়, তার কিন্তু একটা জায়গায় 5টা লাগতে পারে। আবার মনে করেন যে কারণ এই যে বারান্দা ছোট্ট বারান্দাতে একটা সকেট করে বসাবে সে। তাহলে এটা আসলে কি মিন করে? মিন করে হচ্ছে যে টিপিক্যালি একটা বিল্ডিং এরকম আপনি ব্যবহার করতে পারেন, বাট যেখানে দরকার নাই বাদ দেন। যেমন বারান্দাতে কেন বলছে যে অনেক সময় দেখা যায় যে বারান্দাতে অনেক ওয়াশিং মেশিন দেয়, তো আপনি যে সমস্ত বারান্দাতে ওয়াশিং মেশিন আছে সেখানে সকেট দেন, আর যেখানে নাই সেখানে দরকার নাই। আর প্রত্যেকটা রুমের জন্য সর্বোচ্চ একটা করে এসি সকেট থাকতে পারে, ম্যাক্সিমাম একটার বেশি এসি সকেট না হওয়াটা ভালো। তো সেই হিসাবে আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে এই যে ফ্ল্যাট আপনি ডিজাইন করতে যাচ্ছেন, বলেন তো এই ফ্ল্যাটে অ্যাটলিস্ট কয়টা সকেট হতে পারে? ধরেন আপনি just মানে হাউ টু সে যে একটা অ্যাজাম্পশন করতেছেন, দেখি এটা করা যায় কিনা। হ্যাঁ, জাস্ট আমরা একটু দেখি। এই জায়গায় আমার দুইটা সকেট বসবে, ফাইন, দুইটা। এই বেডরুমে মেবি আমার দুইটা বসতে পারে বা হয়তো তিনটা হতে পারে, রুমটা অনেক বড়। দেখেন রুমটা বেশ বড়। তো এইখানে কিন্তু দুটা আসবে, কারণ এটা আমার প্রায় 15 ফিটের বেশি আছে। তো মেবি আমার এটা দুইটা সকেট, এটা তিনটা সকেট, 5টা। এইখানে আমার দুটো সকেট আছে, 7টা সকেট বসলো। ফ্যামিলি লিভিং রুম দেখেন টেলিভিশন আছে, তো অ্যাটলিস্ট একটা সকেটে বসবে, তো 8টা। তারপরে এখানে আমার ডাইনিং টেবিল আছে, তো এখানে ফ্রিজ বসতে পারে, এখানে ফ্রিজ বসতে পারে দুইটা। তো 8 আর 2 হচ্ছে 10টা। এখানে আমার লিভিং রুম আছে, তো এখানে ওয়াল আছে, এখানে ওয়াল আছে, এখানে ওয়াল আছে, তো কমপক্ষে আমার দুটো করে সকেট বসবে, তো 12টা। তো এরপরে দেখেন আমার রান্নাঘর আছে, তো রান্নাঘরে মনে করেন আমার এক্সস্ট ফ্যান, কিচেন হুড বসবে, আমার কোনো হয়তো ইলেকট্রিক ইন্ডাকশন কুকার টুকার থাকতে পারে। তো মেবি আমার এখানে হয়তো দুটো সকেট লাগতে পারে। আপনি বুঝতে পারতেছেন যে আমি কোনো ধরনের ড্রয়িং করা ছাড়াই অ্যাটলিস্ট বুঝলাম যে ভাইয়া মেবি আপনার হয়তো এই ফ্ল্যাটটা করতে হলে 14 থেকে 15টার মতো সকেট লাগতে পারে। এখন এটা কেন আসলে ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে যখন আপনার সামনে কোনো বিল্ডিং এর ডিজাইন আসে, তো বিল্ডিং এর ডিজাইন বা ড্রয়িং করার আগে এটাকে মাথার মধ্যে খেলাইতে হয় যে এখানে কি কি লাগতে পারে। যত ভালো করে আপনি আইডেন্টিফাই করতে পারবেন,
তত দ্রুত আপনার ডিসিশন গুলো আসবে। কারণ কি যখন আমরা ড্রয়িং করতে যাই তখন যদি আমরা হিসাব করি যে এখানে কয়টা সকেট দিব, এখানে কয়টা ফ্যান দিব, আমার ডিবি কোন জায়গায় বসবে, ওয়ারিংটা কিভাবে নিব, তাহলে দেখবেন অনেক সময় চলে যায়। তো এই জন্য যখন প্ল্যান পাবেন একদম বেসিক প্ল্যান, তখন এটা দেখেই ঠিক করতে হয় যে আমি ডিবিটা এখানে রাখবো, আমার এই সুযোগ করে এতগুলো সকেট রাখবো। তারপরে যখন ড্রয়িং করবেন জাস্ট তাড়াতাড়ি করে এটার মধ্যে বসায় ফেলবেন, তাহলে দেখবেন কাজটা অনেক বেশি ইজি হয়ে যায়। স্কিন আর ফিক্স কেন? স্কিন তো মুভ করতেছে, জাস্ট মিনিট। কেন ভাই, স্কিন তো মুভ করতেছে, মেবি আপনি আরেকবার একটু রিজয়েন করে দেখেন তাহলে তো ঠিক হবে। ওকে, সো এরপরে আমরা যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে যে ধরেন হাউ টু সে যে যদি কোনো একটা রুমে আমরা এসি ব্যবহার করতে চাই, ধরেন আপনি এই রুমে এসি চিন্তা করতেছেন বা এই রুমে এসি চিন্তা করতেছেন, এখন এসির জন্য সবচাইতে প্রিফারেবল লোকেশন কোনটা এটা বুঝাটা ভেরি টাফ একটা জব। কারণ ধরেন আপনি এই জায়গাতে এসি বসালেও কাজ করবে, কোনো সমস্যা নাই, এখানে এসি বসালে কাজ করবে। তো ধরেন এটা এসি সকেট, আপনি তো এই কারণে এসি ব্যবহার করে দিলেন, চলবে। এই রুমে যদি করেন, এখানে যদি করেন, এটা এসি সকেট, এটা এসে দিলেন, তাও চলবে। কিন্তু যখন আপনি অ্যাজ এ মানে ফুল প্যাকেজে চিন্তা করেন, তখন দেখবেন যে সবচেয়ে বেস্ট পসিবল জায়গাতে এসি বসালে সেটা আপনার প্রজেক্টের জন্য ভালো বা ক্লায়েন্টের জন্য ভালো। যেমন ধরেন এসি ব্যবহার করতে হলে আমাকে দেখতে হবে যে অ্যাটলিস্ট আমি কি টাইপের এসি ব্যবহার করতে যাচ্ছি। তিন ভাবে এসি ডিজাইন করতে হয়, মানে করা যায়। একটা হচ্ছে সেন্ট্রাল এসি, একটা হচ্ছে স্প্লিট এসি, একটা ভিআরএফ এসি। তো সেন্ট্রাল ভিআরএফটা কমার্শিয়াল বিল্ডিং এর জন্য, রেসিডেন্সিয়াল বিল্ডিং এ নর্মালি স্প্লিট এসি ব্যবহার করা হয়। স্প্লিট এসি মানে কি একটা ইনডোর ইউনিট একটা আউটডোর ইউনিট থাকে, তার মানে সবার বাসায় যে এসি আমরা ব্যবহার করে থাকি তার একটা ইউনিট আমার রুমের মধ্যে থাকে, এই রুমের মধ্যে একটা ইউনিট থাকে, একটা ইউনিট থাকে রুমের বাইরে। তো এটাকে বলা হয় আইডিইউ, ইনডোর ইউনিট। এটাকে বলা হয় ওডিইউ বা আউটডোর ইউনিট। তো আমাদেরকে দেখতে হয় যে ইনডোর এবং আউটডোরের মানে মধ্যে আমরা কি আমরা কানেকশনটা করতে পারবো। যেমন ধরেন আমি যদি বলি যে আমার এখানে ইনডোরটা আছে, আমার আউটডোরটা এইখানে আমি দিয়েছি, এখানে দিয়েছি। ইনডোর এবং আউটডোরের মধ্যে যে রেফ্রিজারেন্ট পাইপটা থাকে, ওই যে মোটা তামার যে পাইপটা থাকে, আপনাকে কানেকশন করতে হবে না? সো কানেকশন কিভাবে করলেন? আপনি মনে করেন এই পাইপটা এমনি করে আনলেন, আয়নার রুমের মধ্য দিয়ে আইসা এইভাবে লাগাইলেন। তো ওয়াল টু ওয়াল কাইটা করা যাবে, কোনো সমস্যা নাই। বাট লুকটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, দেখছেন? তো মেবি এর থেকে বেটার অল্টারনেটিভ থাকলে সেটাকে আমাকে চয়েস করতে হবে। দুই নম্বর জিনিসটা হচ্ছে যে এই ইঞ্জিনিয়ার থেকে যে পানিটা বের হয় ড্রেন পাইপের মাধ্যমে, এটাকে আমাকে রিলিজ করতে হয় কোনো একটা সুইটেবল লোকেশনে। তো এই পানির পাইপটাও একটা ভালো একটা জায়গার মধ্যে যদি ইনস্টল করতে না পারি, তাহলে পানিটা দেখা যাবে, অথবা আপনাকে যে কোনো জায়গায় পানি ফেলতে হবে। এখন আপনি মনে করলেন কি এটা সমস্যা নাই, আমি এখান থেকে এমনি করে পানি পাইপটা নিয়ে এসে এখান থেকে বার করে দিয়ে দেখেন, চাইলে করাই যায়। কিন্তু সেটা সমন্বিত কোনো ডিসিশন না, কারণ একটা ফ্ল্যাট না, এখানে মনে করেন 20টা ফ্ল্যাট, কোনো বিল্ডিং 100টা ফ্ল্যাট আছে। তো সব জায়গা থেকে যদি আপনি পানি বের করে ফেলেন, তো এই 18টা ফ্ল্যাটের প্রত্যেকটা ফ্ল্যাটে যদি 4টা করে ডিসিশন থাকে, তা 72 টেস্ট থেকে পানি বেরোবে কোন কোন জায়গা দিয়ে, সেটা দেখতে কিন্তু অড লাগবে। তো সেই জন্য যখন আমরা ইনডোর ইউনিট চয়েস করে থাকি, তখন দেখতে হয় যে আউটডোর এবং ড্রেন পাইপ বের করার জন্য সবচেয়ে বেটার লোকেশন কোনটা। এখন দেখেন আমাদের সামনে তিনটা অপশন আছে। একটা হচ্ছে এই ওয়াল, একটা হচ্ছে যে ওয়ালে আমরা বসানো আছে এইটা, আর একটা ওয়াল হচ্ছে এই আমার এইখানকার ওয়াল। এবং এই ওয়ালটা মেবি আমার কোনো কাজে লাগবে না, কারণ এটা ফুল হচ্ছে আমার ক্যাবিনেট এবং আমার এখানে গ্লাস আছে। তো আমাদের দেশে যে এসি গুলা থাকে, যদি আপনার 1 টন 1.5 টন 2 টন এবং 2.5 টন এই 4 টাইপের মধ্যে যান, তাহলে এগুলা সিঙ্গেল ফেজে রান করাতে পারবেন 220 ভোল্টে। 3 টন থেকে শুরু করে উপরের দিকের গুলা 3 ফেজে রান করতে হয়। তো ওই জিনিসগুলো নর্মালি বাসা বাড়িতে কেউ ইউজ করতে চায় না, বাসা বাড়িতে সবারই সিঙ্গেল ফেজের এসি ইউজ করতে হয়, 1 টন 1.5 টন 2 টন 2.5 টন। ওকে, তো এই এসি গুলার মডেল গুলো যদি অ্যানালাইসিস করেন, দেখবেন যে প্রত্যেকটা এসি গড়ে সর্বোচ্চ 3 ফিট থেকে শুরু করে 3 ফিট 6 ইঞ্চের মতো লম্বা হয়। চওড়া হচ্ছে এক এক রকম হতে পারে। তো আমি যদি মনে করি যে এই ওয়াল এসি বসাবো, আমি দেখি ওয়ালটা আসলে মাপে কতটুকু আছে। এইখান থেকে আমার প্রায় বেশ বড় আছে, 6 ফিটের কাছাকাছি প্রায় বলা যায়। তো আমি এসিটা যদি এরকম করে বসাই, এটা এসি সকেট বসাতে হয় ডান দিকে। এই দেখেন এসি সকেট ডান দিকে, কারণটা হচ্ছে এই এসির পাওয়ার কর্ডটা থাকে ডান দিকে। তো আপনার জন্য এই সকেটে কানেকশন নেওয়াটা অনেক বেশি ইজি।
আর যদি মনে করেন এই কর্ডটা ডান দিকে থাকার পরেও আপনি যদি এইদিকে ব্যবহার করেন, তাহলে এই কর্ডটা মনে করেন এসির সামনে দিয়ে এই পর্যন্ত আসতে একটা কেবল দেখতে অড লাগে। তো সেই জন্য সকেটটা অলওয়েজ ডান দিকে ব্যবহার করার চেষ্টা করবেন। তো এই আমার সকেটটা এই জায়গার মধ্যে থাকলো, এইটা। তো এই সকেটটা আমি সরাই দিই, শুধুমাত্র এসিটা আমি রাখি, হ্যাঁ, এইটা। তো এইটা আমার একটা অপশন এসি বসার করার জন্য। তারপরে হচ্ছে এই ওয়ালটাও আমি এসির জন্য দিতে পারি, এটাও খুব ভালো একটা অপশন। আর এই ওয়ালটা আমি রাখি অ্যাটলিস্ট, দেখি আমার কোনটা ভালো হয়। এখন দেখেন আউটডোর বসানোর জন্য কোন কোন লোকেশন আপনার সামনে আসে। প্রথমত হচ্ছে বারান্দায় আমরা বসাবো না, কারণ বারান্দায় আউটডোরটা বসানোটা আসলে ডিজাইনের পরিপন্থী, কারণ বারান্দাটা রাখা হয় রিল্যাক্সের জন্য। তো সেখানে যদি কোনো মেশিন ইউজ করেন, মানে যদি কমফোর্ট ফিল করে না ওই বারান্দাতে যাইতে। তো এই জন্য এখনকার যে পলিসি, এখানে বারান্দাতে এসি অলমোস্ট ব্যবহার করা হয় না বললেই চলে। তো বারান্দা বাদ, আমাদের সামনে এই একটুকু আছে। সো আমি এখানে জানালার উপরে যে কার্নিশটা আছে, আমি এসি এখানে ব্যবহার করতে পারবো, আউটডোরটা এখানে থাকতে পারে। অথবা আমি এইদিকে ব্যবহার করতে পারবো, দেখেন এই যে পুরো বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আমরা আউটডোর বসাতে পারবো, এখানে বসাতে পারি, অথবা এইদিকে বসাতে পারি। এরকম অনেক আমার স্পেস আছে, এরকম করে যে কোনো জায়গায় বসাতে পারি, এভাবে করে, রাইট? তো যদি আমি মনে করি যে আউটডোর বসানোর জন্য আমার কাছে দুইটা অপশন আছে, এই একটা এই একটা। এখন এই আউটডোরটা আমি এইখানেও রাখতে পারি, এখানেও রাখতে পারি, আমার কোনো জায়গায় সৌন্দর্য নষ্ট হইতেছে না। আমার টার্গেট হচ্ছে এই তিনটে ইনডোরের সাথে আমি আউটডোর গুলাকে কেমনি করে মিলাবো। দেখেন আমার জন্য এটা কিন্তু মোটামুটি ইজি আছে। আমি যদি এখানে কানেকশন দিতে চাই, টয়লেটের কিন্তু ডাবল সিলিং থাকে, মানে করেন আমার একটা হচ্ছে 10 ফিট লেভেলে, আর একটা হচ্ছে ফল সিলিং। তো ওই ফল স্ল্যাব বা সিলিং এর মধ্যে আমি টার্ন নিবো, সে কেউ দেখতে পারবে না। তো আমি দেখেন এর মধ্যে দিয়ে যায় এখানে কানেকশন করে নিলাম। আর যখন আমি ওয়াল বানাবো, তখন এখানে আমি একটা 2 ইঞ্চি স্লট রেখে দিলাম, তো আমার ওয়ালে কাটাকাটি করা লাগতেছে না। তো পাইপ কিন্তু সুন্দর করে এমনি করে ঢুকে যেতে পারবে, সেটা ভালো। তো এরপরে আমরা যদি আরেকটা কাজ চিন্তা করি, যে আমার পানি পাইপ কেমনে বের করবো। তো পানি পাইপ বের করা কিন্তু আমার জন্য সহজ। দেখেন এই একটা আমার ডাক্ট আছে, এই ডাক্টটা কেন দিছে ওরা? প্লাম্বিং এর পাইপটা এদিক দিয়ে উঠবে, মানে পানির পাইপটা এদিক দিয়ে উঠবে টয়লেটের জন্য বা কমোডের জন্য। আমি করলাম কি, এইখান থেকে পানির পাইপটা এই ফল স্ল্যাবের মধ্যে দিয়ে যায়, এইখানে ঢুকাই দিলাম। তো যে প্লাম্বিং কনসোলটা আছে সেই পানিটা এইখান থেকে নিয়ে তার মধ্যে করে কোন একটা পিটের মধ্যে বা কোন একটা জায়গাতে রিলিজ করে দিলাম। তো আমার জন্য কিন্তু খুবই ভালো একটা সলিউশন, কোনো পাইপে কেউ দেখবে না বা কোনো অবস্থা কলা থাকবে না। তো আমি এটা এইখানে রাখলাম, এই আমার ড্রেন পাইপ, এই হচ্ছে আমার রেফ্রিজারেন্ট পাইপ, সেটা খুবই ভালো। এটার জন্য মেবি হয়তো বা ভালো না, কারণ কি আমি এই পাইপটা নেওয়ার জন্য এই একটুকু যাইতে হবে, দেখেন। তারপরে কিন্তু আমি এই জায়গাটা পাচ্ছি। তো আমার একটুকু পাইপ কিন্তু দেখতে পারবো। তো এটা কিন্তু দেখতে খারাপ লাগবে। এবং আমার যে এই আউটডোরটা, তাও কিন্তু আমাকে এমনি যাইতে হবে, দেখেন এই যে। তো এই দুইটা আমি পাইপ আমি দেখতে পারতেছি। তো আমি প্র্যাকটিক্যাল রান করে দেবো, ঠিক আছে, কিন্তু আমার কিন্তু রুমের সৌন্দর্য নষ্ট হইতেছে। সো মেবি আমি হয়তো এই অল্টারনেটটা ডিলিট করতে চাইবো, এটা আমার ভালো লাগতেছে না হয়তো, সেটা বাদ। এরপর আমরা এটার দিকে তাকাই। তো এটার জন্য সুবিধাটা হচ্ছে আপনি সিম্পলি এখান দিয়ে যায় এখানে লাগাই দিবেন, কেউ দেখতে পারবে না, দেখেন এইটা। এবং রেফ্রিজারেন্ট পাইপটাও একই রকম, এই যেটা এইটা এখানে, এটা। তো দেখেন আমার কাছে দুটো অল্টারনেটিভ আছে, একটা হচ্ছে এইখানে, একটা হচ্ছে এইখানে। তো দুটাই কিন্তু ইউজ করতে পারবেন। এখন যে নিজের বাসা হইতো আপনি কি চয়েস করতেন? মেবি আমার নিজের বাসা হইলে আমি এটা চয়েস করতাম। কারণটা হচ্ছে এইখান থেকে এসি ব্যবহার করলে ডাইরেক্ট বাতাস এখানে আসবে, যেটা অনেকে কমফোর্ট ফিল করেন না। আবার এইখানে আপনি ইউজ করতেছেন একটা টেলিভিশন, তো টেলিভিশনের যে ক্যাবিনেট থাকে তার উপরে যে এসি ইউজ করা যায় না তা কিন্তু না, বাট ভিউটা অনেক ক্ষেত্রে নষ্ট হয়। তো সেই হিসেবে মেবি আমি ইনডোরটা এখানে চাইতাম না। সেটা বাদ দিয়ে আমার জন্য সব দিক থেকে প্রিফারেবল হচ্ছে এটা, যেমন এসিটা যে কোনো একটা কোণে পড়ে থাকতো, কোনো অবস্টাকল সৃষ্টি করতো না, আমার লাইটের তো কোনো সমস্যা নাই, আমি একদম ইজিলি আউটডোর যেতে পারতেছি, আমার কেবল খরচ কম হইতেছে, এবং আমার পানির পাইপটা ইমিডিয়েটলি বের করে ফেলতে পারতেছি। তো এই তিনটে হিসাব করে যে কোনো রুমে আপনি এসিটা ঠিক করে নেবেন, যে কোনটা আমার আউটডোরের সাথে অনেক সহজে যেতে পারি, কোনটা থেকে আমি আমার এই ড্রেন পাইপটা অনেক ইজিলি মুভ করতে পারি। তো আপনাদের যে হোমওয়ার্কটা থাকবে সেটা হচ্ছে এইখানে যে রুম গুলো আছে, এইটা 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 এইটা, এই রুম গুলোতে এসির পজিশনটা ঠিক করে ফেলবেন, ঠিক করে আমাদেরকে নেক্সট ক্লাসের আগে অবশ্যই সাবমিট করবেন আপনারা সবাই। ওকে, এখন হচ্ছে যেইটা আমরা কাভার করতে পারি না গত ক্লাসে, যে এসএসএম আমরা কিভাবে করি সেটা আমরা একটু দেখা যেতেছে। এই যে মনে করেন আমরা যে রুম গুলার ডিজাইন করতেছি, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এগুলাকে আমি একটা মানে প্যাকেজ হিসাবে চিন্তা করবো। প্যাকেজ বলতে কি বোঝানো হইতেছে, যে এর মধ্যে মনে করেন আমার সার্কিট ডায়াগ্রাম থাকবে, আমার লাইটিং প্ল্যান থাকবে, সকেট প্ল্যান থাকবে, অনেকটা এটার মতো করে, যে দেখেন এই যে। তো এইটা একটা ড্রয়িং,
এইটা একটা ড্রয়িং, এইটা একটা ড্রয়িং, সবগুলা ড্রয়িং এর সমন্বয়ে আমরা একটা লিস্ট তৈরি করেছি এখানে, যে একটা লিস্ট, ড্রয়িং লিস্ট, তাই না? তো এই সবগুলা জিনিস আমার প্রিন্ট করতে হয়, প্রিন্ট করতে হয় একটা বক্সের মধ্যে ভরে। তো দেখতে কারণটা এরকম থাকে, এই দেখেন এরকম থাকে, এরকম থাকে, তাই না? তো আমরা এখন করব কি, যে এই জিনিসগুলাকে একটা সিস্টেমেটিক ওয়েতে প্রিন্ট করার ব্যবস্থা করে দিব, এবং সিস্টেমেটিক ওয়েতে আমি এটাকে একটা সেভিং অপশনের মধ্যে নিয়ে আসবো। এটা আমরা কিভাবে করি এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো এটা আমি আগে সকলে ডিলিট করে নিই, তুমি দেখাতে সুবিধা হয়, হ্যাঁ? যেটা আমার এখন দরকার নেই, আমি এটা ডিলিট করে রাখি, এটাও আমার লাগবে না। তারপরে ধরেন এটাও আমার বাদ, Oh, এটাও আমার লাগবে। তো আমি একটা ফাইল এখন ওপেন করি আগে। um, so you are from Jakarta? ঠিক আছে, সো ফর ইলেকট্রিক্যাল ওয়ার্ডস আমি এটা ওপেন করে নিই। It's too late in your country, maybe. ধরেন এইটা হচ্ছে আপনার, আচ্ছা এটা এই পর্যন্ত রাখি, হ্যাঁ, যে কোনো একটা একটা করে রাখি, এটা রাখি। With the pigeon, ধরেন আপনি সেভ করলেন এটাকে এইভাবে, but যে এটা হচ্ছে আপনার লাইটিং প্ল্যান, এটা হচ্ছে এই লাইটের জন্য যে সার্কিট ডায়াগ্রাম করছি আমি পড়াবো এটা, এখানে তার হিসাব টিসাব ব্রেকার হিসাব সব আছে। সো দুটো আমি আলাদা করে সেভ করি, দেখেন। সো আমি এটাকে সেভ করলাম হয়তো নাম্বার 1 দিয়ে। you can do this. সো ধরেন আমি এটাকে বললাম হয়তো E1, ইলেকট্রিক্যাল ড্রয়িং করতেছি তো তার জন্য বললাম এটাকে আমি E1, Um, E01, আর এটাকে আমি আবার সেভ করি E02 দিয়ে, E02। সো আমি এখন এই E0 যে 1টা আছে এটাকে আমি ওপেন করি এখান থেকে, দেখেন E01কে ওপেন করলাম। তো এর মধ্যে আমি চাচ্ছি যে আমার এটা থাকার দরকার নাই, আমি শুধুমাত্র এই একটা ড্রয়িং এর মধ্যে থাকবো। এটা ডিলিট করে দিলাম, and the এটা আমি সেভ করি। আর যেটা E02 আছে, সো E02 এর মধ্যে আমরা আলাদা একটা ড্রয়িং রাখবো এরকম করে, এটা। yeah. সো আমি এটা সেভ করে Usually, রাখি। তো আলটিমেটলি যখন আমরা ড্রয়িং গুলা করি এভাবে সেভ করতে হয়, কারণ সবগুলা ড্রয়িং একটা উইন্ডোতে রাখা যায় না। সো আমার কোনোটাতে লাইট থাকবে, কোনোটাতে ফ্যান থাকবে, তারপর কোনোটাতে আমার টেলিফোন থাকবে, কোনোটা সিসিটিভি থাকবে। সো এরকম করে আমার এক একটা ড্রয়িং সেভ করতে হয়। তো এরকম চিন্তা করেন যে আমার শুধুমাত্র একটা ফ্লোরে তো ডিটেলস ড্রয়িং না, দুইটা অলরেডি হয়ে গেছে, তো 20টা ফ্লোর যদি হয়, লাইট, ফ্যান, সকেট, সিসিটিভি, টেলিফোন, সার্কিট ডায়াগ্রাম, তো এরকম করে অনেকগুলো ড্রয়িং হয়ে যায়। এখন এই প্রত্যেকটা ড্রয়িং যদি একবার করে ওপেনও করেন না, তাও দেখেন অনেক সময় আপনার প্রয়োজন। এই একটা ওপেন করলেন, তারপর মনে করেন এইখানে ওপেন করলেন, সেটা কিন্তু অনেক সময় হিসাবে একটা কাজ। এবং এই জিনিসগুলো পিডিএফ করা বা প্রিন্ট করাও কিন্তু বেশ বিরক্ত একটা কাজ। তো এটা না করে আমরা এখন যেটা করবো, এটাকে এখন একটা লিঙ্ক করবো, দেখেন এই লিঙ্কটা আমরা কিভাবে করতে পারি। তো একটা ড্রয়িং আমি ওপেন করি, আর এই জায়গার মধ্যে আমরা একটা বক্স অলরেডি তৈরি করে রেখেছি, এটা আমার টাইটেল বক্স। usually ওকে, I সো এই এটা করার জন্য নতুন একটা অপশনের দিকে আমাকে যাইতে হবে, যেটাকে বলা হয় এসএসএম। হ্যাঁ, সো এসএসএম করার জন্য আপনি ধরেন এই দুইটা ওপেন করে রাখলেন আগে থেকে, এই যে আমি 1 ওপেন করে রাখছি, 2টা ওপেন করে রাখি, এবং বক্সের মধ্যে আমি এটা নিয়ে আসি, need some এই যে। তো বক্সটা যদি কেমনে করে করতে হয় যদি না পড়ে আমি এটা পড়াই দেবো আপনাদেরকে। তো just এই পর্যন্ত করে আমি রেনে রেখে দিলাম এইভাবে করে, এই। তো আমার সেভ থাকলো, দেখেন এটা হচ্ছে আমার E01, এটা হচ্ছে আমার E02, ক্লিয়ার? তো এরপরে আমি যে কমান্ড ইউজ করব, এটার নাম হচ্ছে, এই যে দেখেন, SSM, শিট সেট ম্যানেজার, ক্লিয়ার একটুকু? সেটা আমি করলাম। তো করার পরে এখানে একটা শিট আসবে, around এই 19 যে দেখেন। or তো এইখানে আপনি পাবেন হচ্ছে নিউ শিট, দেখছেন, নিউ শেড শিট ওপেন করেন। 18 or তো আমি ওপেন করি। after clicking তো some of এখানে আছে the হচ্ছে এক্সাম্পল শিট শেড, আর একটা হচ্ছে এক্সিস্টিং ড্রয়িং। তো আমাদের এক্সিস্টিং ড্রয়িং এ যাবো না, আমি এইখানে যাবো, হ্যাঁ। তো এরপর নেক্সটে ক্লিক করেন। তো নেক্সটে ক্লিক করার পর নিউ শেড শিটে যাবেন, এখানে যাবেন। তো এরপর নেক্সটে ক্লিক করবেন। তো করার পরে বলতেছে এটা কোন জায়গায় সেভ করবেন সেটা আপনি ঠিক করে দেন। তো আমি মনে করেন এটা সেভ করবো কোন জায়গাতে, হয়তো আমার ডেস্কটপে যে ফোল্ডারে আমি কাজ করতেছি সেখানে সেভ করে নিউ ফোল্ডার 2 এর মধ্যে যাই।
তো এটা আমি ওপেন করে দিলাম, এটা চলে গেছে, মানে পাথটা আমি ডিফাইন করে দিলাম, নাম দিতে বলতেছে। তো মনে করেন আপনি দিলেন স্যাম্পল, স্যাম্পল শীটসেট। তো আমি করতাম কি, এখনো করি, যে আমার যে প্রজেক্ট গুলা যে সমস্ত ডেভেলপার কোম্পানি থাকে বা সরকারি থাকে, সেই অথরিটির নাম আমি লিখি, প্রজেক্টের নাম লিখি, তারপরে তারিখটা লিখে রাখি, যাতে আমার মনে থাকে যে কাদের কাজ করছে এবং কি প্রজেক্টের। স্যাম্পল, স্যাম্পলে থাকুক। নেক্সটে ক্লিক করেন, তারপরে ফিনিশ করে দেন। তো এইখানে দেখেন একটা লিস্ট চলে আসছে, দেখছেন? স্যাম্পল হিসেবে আমি লিস্টটা পাইছি। এখন আমি করবো কি, এইটা হচ্ছে আমার মাদার ফাইল, এর মধ্যে আমি আমার এই E01 E02 এটাকে ঢুকাই নিয়ে আসবো। সেটা করার জন্য কি করতে হয়, এইখানে রাইট বাটনে ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করলাম, তারপরে দেখেন এখানে লেখা আছে হচ্ছে ইম্পোর্ট লেআউট অ্যাজ, আমি এখানে ক্লিক, সরি, ইম্পোর্ট লেআউট অ্যাজ শিট, এখানে ক্লিক করেন। তো ক্লিক করার পরে যে জায়গায় রাখছেন সেই জায়গায় যান, এখানে ব্রাউজ করেন। তো রাখছি হচ্ছে আমার 2 নম্বর ফোল্ডারে, ডেস্কটপে, এখানে আমি যাচ্ছি, এই আমার 2 নম্বর ফোল্ডারে গেলাম। সো এই জায়গার মধ্যে আমি ড্রয়িংটা করে রাখছি, মেবি এই সেকেন্ড ক্লাসে রাখছি না। এই যে দেখেন E01 E02 তে ক্লিক করলাম, এই যে ক্লিক করলাম, এর আমি ওপেন দিই। এইটা টিক চিহ্ন না থাকলে অন করে দিবেন, দেখেন টিক চিহ্ন আমি অন করে দিয়েছি। এখন ইম্পোর্টে ক্লিক করেন, এইখানে দেখেন চলে আসছে, দেখছেন? এই যে E01 চলে আসছে, E02 চলে আসছে। আপনি এখন করবেন কি, নিজের মধ্যে নাম্বারিং করে নেন, এখানে ক্লিক করেন। তো ক্লিক করার পর রিনেমে ক্লিক করেন, এই যে দেখেন এখানে রিনেম পাবেন। তো রিনেম পাওয়ার পর আপনি তো মনে করতেছেন যে এইভাবে নাম্বারিং করার দরকার নেই, আমি এটাকে 01 লিখি, এটাকে আমি 01 লিখে দিই, যে দেখেন নাম্বারিং করে নিলাম, রাইট? তো এরপরে আমি এখানে 02 করি, এটা আমার 02 করি, দেখেন নাম্বারিং হয়ে গেছে, দেখছেন? এখন আমি যদি মনে করি যে এই এই ফোল্ডার আমি ডিলিট করে দেবো, দেখেন এই যে এটা আমার ডিলিট দরকার নাই, এ তো আমার দরকার নাই। এখন আমি কিন্তু একটাও এটা রাখি নাই, পুরো ডিলিট, দুটাই কিন্তু আমার উইন্ডো থেকে সরাই দিচ্ছি, দেখছেন? তো আমি এখন যেটা করব যে এইটাকে যে কোনো জায়গাতে যাই, আমি ধরেন এইখানে যাই, এইখানে যেই জায়গাতে যাই, আমি সিম্পলি এই ড্রয়িং এ ক্লিক করবো, আমার এটা ওপেন চলে আসবে, দেখেন এই যে। তো লিঙ্কটা আমি করে ফেলছি, এই জন্য আমি আমার এই ফোল্ডারটা কোনোদিন ওপেন করি বা না করি ডাজেন্ট ম্যাটার, আমি আমার অটোক্যাড ওপেন করে তো সিম্পলি লিখে রাখবো স্যাম্পল, তো মানে আমার শীট সেটের নাম। তো এরপরে আমার ফাইল দুনিয়ার যে জায়গায় থাকুক আমার কম্পিউটারের মধ্যে এটা ওপেন হয়ে যাবে, দেখেন এই যে। তো এইটা আমাকে হেল্প করে কিভাবে, যখন আপনার ড্রয়িংটা মনে করেন 300-400 পেজের ড্রয়িং, প্রত্যেকটা ড্রয়িং ওপেন করা ভেরি টাফ একটা জব এবং আপনার কম্পিউটারটা অনেক হ্যাং করে। সো এই জন্য এই ফাইলগুলোকে শিটসের আকারে যদি সেভ করেন, আপনি সিম্পলি যে কোনো একটা ফাইলে আপনি করে ক্লিক করবেন, এটা মনে করেন সেভ হয়ে গেল। আপনি এখানে জাস্ট সিম্পলি এইখানে সেভ করে দিবেন, এটা আপনার মাদার ফাইলে যা সেভ হয়ে যাবে। এবং এটা আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে পিডিএফ করাটা অনেক বেশি ইজি, দেখেন। আমি যদি মনে করি একটা ড্রয়িং পিডিএফ করব, আমি এখানে যাব, এখানে যাই সিম্পলি পাবলিশে ক্লিক করবো, এখানে দেখেন লেখা আছে পিডিএফ, এ যাবে, এই পিডিএফ হয়ে যায় পাবলিশ। সো পিডিএফ আপনার হয়ে যাবে অটোমেটিক। ডেস্কটপে যান, নিউ ফোল্ডার 2 তে যান, তো এইখানে যে স্যাম্পলে ক্লিক করেন, পিডিএফ হয়ে গেছে। তো এখানে আপনি দেখতে পাবেন, একটু পরে আপনাকে শো করে দিবে। So, আমি এখানে যাই, দেখেন পিডিএফ আপনি এখানে পাবেন। সো এটা যদি আমি এই এই জায়গার মধ্যে ঢুকি, কোথায় গেলাম? ওকে, আমি যদি মনে করি এই জায়গার মধ্যে যাই, একটু সময় নেবে হয়তো, কম্পিউটার একটু স্লো। এখানে যদি আপনি যান, এখন দুটো যদি পিডিএফ করতে চান, সিম্পলি এখানে ক্লিক করবেন, এই জায়গায় যাবেন, এটা দেখেন হইতাছে, এখন মেবি শেষ হয় নাই, সময় নেবে। এখানে যাবেন, তো এইখানে যাই, আপনি দুটো যদি পিডিএফ করতে চান, সিম্পলি এই পাবলিশে যাবেন, পাবলিশ থেকে পাবলিশ টু পিডিএফ এ যাবেন, ওকে দিবেন, হয়ে যাবে। তো আপনি একটার আন্ডারে যতগুলো ড্রয়িং থাকবে, প্রত্যেকটা ড্রয়িং আপনি একের পর এক পিডিএফ করতে পারবেন। আর যদি মনে করেন ইন্ডিভিজুয়ালি করতে চান, শুধুমাত্র যে কোনো ড্রয়িং এমনি করে ক্লিক করবেন, এমনি করে ক্লিক করে পাবলিশে যাবেন, পিডিএফ এ ক্লিক করবেন, আপনার সামনে পিডিএফ হয়ে যাবে। তো এই জন্য বলা হয়, যদি মনে করেন আপনার 100টা ড্রয়িং হয়, প্রত্যেকটা ড্রয়িং আপনি এর আন্ডারে নিয়ে আসবেন, এটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে। তো অনেক সময় হয় কি, যে আমরা ভিন্ন ড্রয়িং কেও এর আন্ডারে আনতে পারি, এই প্রজেক্টের সাথে মনে করেন কোনো সম্পর্ক নাই, বাট তারপর আমরা কিন্তু আনতে পারি। তো এটা আমরা কিভাবে করে একটু দেখে নিই। তো এই দেখেন, এই যে আমরা পিডিএফ করছিলাম, এখানে আপনি পেয়ে গেছেন, Not understand. ডাবল ক্লিক করেন, পিডিএফ নিতে পারেন, এই যে দেখছেন পিডিএফ কিন্তু সুন্দর হয়ে গেছে, আপনাকে কিন্তু কিন্তু পিডিএফ কিছুই ঝামেলা করতে নেই, অটোমেটিক কিন্তু পিডিএফ আকারে চলে আসছে। তো আমি যদি মনে করি যে অন্য কোনো ড্রয়িং আনবো, সিম্পলি আমি কি করব, এখানে যাব, দেখেন আমি এখানে গেলাম, এই যে এখানে যাব, স্যাম্পলে ক্লিক করবেন, এখানে লিখবেন হচ্ছে, এই যে রাইট বাটনে ক্লিক করে লিখবেন হচ্ছে ইম্পোর্ট লেআউট অ্যাজ শীট, এখানে যাবেন, এখান থেকে ব্রাউজে ক্লিক করবেন। তো ব্রাউজে ক্লিক করে আপনি যে কোনো ফাইলে যান,
সো মনে করেন আমি 4 নাম্বার ফোল্ডারে যাচ্ছি, 4 নাম্বার ক্লাসে এখানে ক্লিক করবেন, দেখবেন অটোমেটিক চলে আসবে। বা মনে করেন আপনি যদি মনে করেন আপনি এই 1 নাম্বার ক্লাসে যাবেন, যে কোনো জায়গায় যাবেন, এই ড্রয়িং গুলো সব চলে আসবে। এই দেখেন এই যে সবগুলো ড্রয়িং আপনি পাবেন। আবার যদি মনে করেন যে না আমার এগুলো দরকার নেই, আমি এখানে যাব, তো এখান থেকে পাবেন। মানে আলটিমেটলি আপনার যে কোনো ড্রয়িং আপনি এখানে রান করাতে পারবেন বা নিয়ে আসতে পারবেন। তো এই জন্য আমরা যখন ড্রয়িং গুলো করি শিটসের আকারে যদি করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজটা অনেক তাড়াতাড়ি হয়, তাড়াতাড়ি আমি বাসাতে পারি। তো এই জন্য আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো যে যখনই কোনো ড্রয়িং করবেন, কি কি ড্রয়িং থাকে সেটা আগে ঠিক করে ফেলবেন, তারপরে এটা একটা সিট সেটের মধ্যে নিয়ে আসবেন। আর সবসময় এটা কপি রাখবেন। এই যে দেখেন এই যে স্যাম্পল, তো এটা হচ্ছে আপনার সেই শিট সেট ফাইল। আপনি যদি মনে করেন কোন একটা ফাইল এটা ডিলিট করে ফেলছেন, লাইক মনে করেন আমি পুরো ড্রয়িংটা ডিলিট করে ফেলছি, আপনি করে ডিলিট, আমি এটা ডিলিট করে করে দেখাচ্ছি। দেখেন এখন কিন্তু কিছু নাই। আপনি সিম্পলি যখন একটা অটোক্যাড ড্রয়িং ওপেন করেন, তো আমি এটা ওপেন করলাম, এই দেখেন। সো আমার সামনে এখন ড্রয়িংটা ওপেন হবে। সো এদিকে আমি একটা লিস্ট পাবো, দেখছেন? এখানে দেখেন কিচ্ছু নাই, দেখছেন কিছু আছে? কিছু কিন্তু নাই। সো আপনি কি করতে পারেন, এখানে ক্লিক করলে এটা চলে আসবে, দেখেন চলে আসছে, দেখছেন? সো এখন কিন্তু আপনি পেয়ে গেলেন এই যে স্যাম্পল। তো আপনার যতগুলো মনে করেন এই শীট সেট করে রাখবেন, সবগুলো একটা লিস্ট তৈরি করে রাখবেন আপনার মধ্যে করে, যেখানে আপনি কমফোর্ট ফিল করেন। তো সিম্পল ওই ফাইলে ওপেন করে দিবেন, এই সবগুলো আপনার সামনে চলে আসলো। এখন মনে করেন আমি এই 2 নাম্বার ক্লাসের ফাইলটা আমি কই রাখছি আমার মনে নেই, আমি পুরো ডিলিট করে দিলাম। এই যে দেখেন আমি একদম পুরো জিরোতে নিয়ে আসি, আমার এখানে কোনো ফাইল ওপেন করা নাই। তারপর আমি সিম্পলি এখানে ক্লিক করলে আমি এটা পেয়ে যাচ্ছি। এটা খুবই আমাদের জন্য অনেক ইজি। তো এই কাজটা করলে আপনি সময়টা বাঁচিয়ে ফেলতে পারেন। তো এখনকার যে কোম্পানিগুলো আছে যেগুলো মনে করেন কনসালটেন্সি করে, সবাই কিন্তু তার মতো করে সিট সেট বানায় নেয়। তো আপনি আপনার ফার্মের মতো করে এটা বানিয়ে নিতে পারবেন, ঠিক আছে? তো একটুকু ছিল হচ্ছে আমাদের আজকের টপিক, যেটা হচ্ছে আমরা রেসিডেন্সিয়াল বিল্ডিং এর লোড ক্যালকুলেশন, এবং গত ক্লাসে যে সিট সেটটা মেশ করেছিলাম সেটা আমরা কভার করেছি। তো একটুকু নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে বা কেউ যদি কোনো কিছু বুঝতে না পারেন, এখন আপনারা জিজ্ঞাসা করতে পারেন প্লিজ। ওকে, তবে তার আগে বলে রাখি যে জি আমাদের যে অ্যাসাইনমেন্টটা থাকবে সেটা ডেফিনেটলি আপনাদেরকে কমপ্লিট করতে হবে, কারণ আমরা আসলে দেখতে চাইতেছি যে আমরা পরবর্তীতে যাওয়ার জন্য আসলে রেডি কিনা। যদি কারোর কোনো প্রবলেম থাকে, যদি মনে করেন যে ভাই আমাকে আলাদা করে ক্লাসের ব্যবস্থা করে দেন, আমি বুঝি নাই ভাইয়া, আমি আলাদা করে কথা বলবো, প্লিজ আপনারা বলে দিবেন কালকের মধ্যে, কারণ এটা আমাদেরকে কমপ্লিট করে তারপর আমরা উপরের দিকে যেতে পারবো। ঠিক, এখন বলেন। বাঁধন ভাই, টেমপ্লেট বানানোটা কি দেখানো হবে? এই বক্স, টাইটেল বক্স, জি 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 জি। টাইটেল বক্স আমরা ক্লাসের মধ্যে রাখবো, ঠিক এটা থাকবে। আর সুইচ বোর্ড আর লাইট বোর্ড ফ্লোর থেকে কত মিটার উঁচুতে রাখতে হবে? বোর্ডটা যদি রেসিডেন্সিয়াল বিল্ডিং হয় সেক্ষেত্রে আপনি 48 থেকে 50 ইঞ্চির মধ্যে রাখবেন, বিএনবি শুনেছি 1220 মিলিমিটার। আর যদি কমার্শিয়াল বিল্ডিং হয়, কমার্শিয়াল বিল্ডিং এর জন্য 1350, তো সেই হিসেবে 52 ইঞ্চি রাখলেই চলবে। তো এটা তো মাপা হয় না, সেই হিসাবে মোটামুটি ধরেন বিভিন্ন প্রজেক্ট টু প্রজেক্ট ভ্যারি করে, এটা 48 থেকে 54 ইঞ্চির মধ্যে কম বেশি হতে পারে। 48 মিনিমাম, 44 ইঞ্চি হচ্ছে সর্বোচ্চ। আর লাইটটা ডিপেন্ড করে হচ্ছে, ধরেন আপনি যদি সিলিং ব্যবহার করেন তো সিলিং লাইট তো সিলিং এর মধ্যে চলে গেল। আর যদি ওয়াল হয়, তো ওয়াল যদি মনে করেন পুরো প্লেন থাকে, মানে কোনো বিম নাই, কোনো ঝামেলা নাই, সেক্ষেত্রে আপনি ফ্লোর থেকে 8 ফিটের মধ্যে রাখবেন। আর যদি বিম থাকে, সেক্ষেত্রে বিমকে কনসিডার করে মোটামুটি 7 ফিটের নিচে যেন না নামে, এটা এনশিওর করতে হয়। ঠিক, ঠিক আছে, যেহেতু কোনো কোয়ারিজ নাই। ভাইয়া হ্যাঁ, ভাইয়া আমরা ড্রয়িং এর ভিতরে ধরেন সুইচ প্রয়োজন হয়, সকেট প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আমরা ড্রয়িং এ কিভাবে দেখাবো এটা? ও, বুঝি না ভাই, আর একবার একটু বলেন তো। মানে আমার একটা রুমে তো একসাথে সুইচ বোর্ডে সুইচের প্রয়োজন হয়, সকেটের প্রয়োজন হয়, প্লাস ইন্ডিকেটর লাইটের প্রয়োজন হয়। তো এটা আমরা ড্রয়িং এখানে কিভাবে দেখাবো? এই যেমন আমরা তো মনে করেন এখানে সকেট দেখাইছি, এইটা লাইট দেখাইছি, এটা তো সুইচ বোর্ড দেখাইছি, তো এটা তো অলরেডি শো করা আছে। এরপরে যখন আমাদের কন্ডিউটিং থাকবে তখন তো আমরা কন্ডিউটের মধ্যে দেখাই দিতে পারি। মানে আমি মানে কি ওইটা বুঝতে, কি একটা আলাদা আলাদা ড্রয়িং? না, আমরা দুই ভাবে করা যায়। একটা হচ্ছে ধরেন হাউ টু সে, যে যদি মনে করেন আপনি ডিটেলস এ শো করতে চান, সেক্ষেত্রে পিকচার লেআউট আলাদা করে দিতে হয়। তো পিকচার লেআউটের মধ্যে মনে করেন ফ্যান থাকবে, লাইট থাকবে, সকেট থাকবে, একটা শীট আলাদা। আর একটা শীটের মধ্যে আপনার লাইট, ফ্যান, সুইচ বোর্ড এবং কন্ডিউট আলাদা শীট।
আর একটা শিটে থাকতে হয় সকেটের লেআউট এবং তার সাথে কন্ডিউট, মানে মোটামুটি তিনটা শিট লাগে। একটা হচ্ছে কমপ্লিট পিকচার লেআউট, একটা হচ্ছে লাইট ফ্রেম পিকচার লেআউট উইথ হচ্ছে কন্ডিউট, আর একটা হচ্ছে সকেট পিকচার লেআউট উইথ হচ্ছে কন্ডিউট। তিনটা মোটা শিট লাগে প্রত্যেকটা ফ্লোরের জন্য। এখন বুঝতে পারছি আমি। জি ভাই, বুঝতে পারছি এটা। এসির জন্য লাগে না? এসিটা সকেটের মধ্যেই থাকবে, এসি তো ওয়ান কাইন্ড অফ পাওয়ার সোর্স সকেটের, সেই জন্য এসি এবং নর্মাল যে পাওয়ার সকেট সেটা মিলে একটা সকেটে লেআউট আমরা করি। আচ্ছা ভাই, আরেকটা জিনিস হচ্ছে যে যে আমি আমিও এসি কাজ করি। সেক্ষেত্রে হচ্ছে আমরা যে 2 টন বা 2.5 টন যে এসি গুলো ইউজ করি, তো সেই 2.5 টন এসি গুলোর ক্ষেত্রে আমাদের বাইরে আউটডোর ওডিইউ ইউনিট যেটা, সেটা হচ্ছে আউটডোরে পাওয়ার প্রয়োজন হয়। যেমন আউটডোর যেটা আছে ওখানে পাওয়ার প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে ইন্টেরিয়র ডিজাইন যারা, তারা চিন্তা করে কি যে ভিতর থেকে যে সকেট আছে সকেট থেকে এসিটা চালালে হয়। তো পরে এগুলো আবার মডিফাই করে আউটডোরে পাওয়ার দিতে হয়। তো সেক্ষেত্রে ওইটা আমরা কিভাবে দেখবো এটা? যেগুলো মনে করেন আমার সিঙ্গেল পেজ এসি, সেখানে আমরা ইনডোরে আগে পাওয়ার আসে, তারপর আমরা আউটডোরে পাওয়ারটা নিয়ে যাই। হ্যাঁ, আর যদি মনে করেন থ্রি পেজ এসি থাকতো সেই ক্ষেত্রে আমরা আউটডোর আগে পাওয়ারটা দিতাম। এখন যেটা আমি ধরেন যতই ডিজাইনের মধ্যে করে দিই, প্রজেক্ট বা সাইট প্রজেক্ট ভ্যারি করে, আমাদের যেটা করতে হচ্ছে ইনডোরে পাওয়ারটা নিয়ে তারপরে আউটডোরকে যতটা ইজিলি অ্যাক্সেসেবল আমরা দিতে পারি। এখন সব জায়গাতে সকেট আসলে অ্যাভেলেবল দেওয়া সম্ভব না, আউটডোরে কোন জায়গায় সকেট রাখবেন সম্ভব না। তো এই জন্য এই ইনডোর থেকে পাওয়ারটা আমাদেরকে আউটডোর নিয়ে যেতে হয়। তো প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট হচ্ছে এরকম। আর যখন মনে করেন থ্রি পেজ এসে হইতো সেক্ষেত্রে আমি আউটডোরে আগে পাওয়ার নিয়ে আসতাম, তারপর আমি ইনডোরকে কানেক্ট করে দিই। মানে বুঝছেন আমি কি বলছি? ভাইয়া, বিষয়টা আবার একটু ক্লিয়ার করেন। আচ্ছা, ধরেন আমার এখানে হচ্ছে ইনডোর ইউনিট আছে, এটা এইটা আমার আউটডোর আছে। তো যদি মনে করেন আমার সিঙ্গেল পেজ এসি হয়, তাহলে আমরা কি করি যে আউটডোরের পরিবর্তে ইনডোরে একটা পাওয়ার কানেকশনে নিয়ে আসি এইভাবে। এটা যদি আমার আউটডোর পাওয়ার কানেকশন লাগে কোন কোন জায়গাতে, যে কোনো আমার থ্রি পেজ এসি থাকে, এই যে দেখেন এখানে এই জায়গার মধ্যে। তো যদি মনে করেন আপনার ইনডোর থেকে আউটডোরে নেওয়ার প্রয়োজন হয়, সিম্পলি আমার যে রুটটা ফ্রি থাকে বা যেদিক দিয়ে আমার জন্য সহজ হয়, সেই জায়গাতে আমরা পাওয়ার কানেকশনটা এমনি করে দিয়ে দিই। কিন্তু যদি আমরা মনে করি যে আলটিমেটলি আমি এই জায়গাতে পাওয়ারটা নেওয়ার জন্য কোনো সকেটের ব্যবস্থা করবো, অন্য কোনো সোর্স ব্যবহার করবো, সেটা তো রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য আসলে সবসময়ের জন্য সত্যি হয় না। তো সেই জন্য ইনডোরকে বেসিস ধরে আমার আউটডোরে কানেকশনটা করে নিতে হয়। ঠিক আছে। একটা মেসেজ আসে, ভাই অ্যাসাইনমেন্ট কি আরেকবার একটু ক্লিয়ার করবেন? ঠিক, অ্যাসাইনমেন্ট বলতে কি ভাইয়া, মানে এটা ওয়ান কাইন্ড অফ মানে প্র্যাকটিসের জন্য বলা, মানে আমরা জাস্ট জানতে চাচ্ছি যে আপনি আমরা যেটা বলছি সেটা আসলে আমাদের দিক থেকে কোনো ল্যাকিংস আছে কিনা। যেমন ধরুন আমি হয়তো বললাম যে ভাইয়া এসিটা আপনার হয়তো এই জায়গার পরিবর্তে এই জায়গা হওয়াটা ভালো। তো আপনি যখন নতুন বিল্ডিং পাবেন তখন দেখা যাবে এরকম রুমই আপনার সামনে নাই, আপনার সামনে মনে করেন রুমটা দেখতে এরকম, তখন একটা কনফিউশন চলে আসে। তো সেই জন্য যেহেতু কোর্সের মধ্যে আপনারা আছেন, তো আমার যেটুকু জ্ঞান বুদ্ধি আছে, আমি হয়তো বললাম যে ভাই আপনাদের এই রুমটা দিয়েছিলাম, আপনি এসে এখানে দিয়েছেন, মেবি হয়তো এই জায়গাতে দিলে এই অ্যাডভান্টেজ গুলো আপনি পাইতেন। তো এই জন্য দেখেন আমার এইটা রুম আছে, এইটা রুম আছে, এই জায়গায় রুম আছে, এই রুম গুলাতে কোন কোন জায়গায় এসি দিলে আপনাদের মনে হইতেছে যে ভাইয়া মেবি এটা ভালো হইতে পারে। সো অ্যাসাইনমেন্ট বলতে একটুবার কোনো কিছুই না, নাথিং এলস। ঠিক আছে। ওকে, সো আজকের মতো সবাইকে শুভরাত্রি বলি, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা থাকলো। স্যার কেবল আজি বল, আমি লাইনে আছি। স্যার